মার্ক স্কিম গুলা কি গ্রুপে দিছিলাম আজিজুল? জি ভাইয়া দেওয়া হয়েছিল লিঙ্ক। এই 1 আর 2 এর? জি ভাইয়া। ওকে। মানে মকের মাস্কিং এর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মকের মার্ক স্কিম। না না, ওটা দেওয়া হলো। আচ্ছা ধরো এটা ফরওয়ার্ড করতেছি। হয়ে গেল। এই যে। সো গ্রুপে অলরেডি পেপার 1 আর পেপার 2 প্রি রেজিস্ট্রেশন মক 1 এর মার্ক স্কিম গুলো দিয়ে দিছি। তো এখন আমরা সলিউশন ক্লাসগুলি আসলে যেভাবে করব প্রত্যেকটা কোয়েশ্চেনেরই, হ্যাঁ, যে আমি কোয়েশ্চেন গুলি পড়ে দেন অ্যান্সার গুলি ডিসকাস করবো, এন্ড এইগুলার সলিউশন গুলা তাড়াতাড়ি করা যাবে ও ডিসকাস করা যাবে কেন, বিকজ অলরেডি তো পরীক্ষা দিছো। ওকে। সো অনেকজনই তোমরা খাতা কালেক্ট করো না ইহাব থেকে, তো তোমাদের এই জিনিসটা এখনো রুটিনের মধ্যে আসে নাই, যে তোমরা অনেকজন এরকম খাতা জমা দিতে এনে ওইগুলা করতে দেরি করতেছো আর টাইম মতো এরকম হইতেছে না সবার। তো ওই জিনিসটা আমাদের আস্তে আস্তে যে এই উইক আর নেক্সট উইকের মধ্যে রুটিনটা ঠিক করে ফেলতে হবে, বিকজ কপি চেকিং এরও আমাদের টাইম লাগে। ঠিক আছে। দেন যেদিন চেকড কপিস গুলি ইহাবে থাকবে ওগুলো ইহাব থেকে নিয়ে আসার প্রসিডিওর গুলি প্রত্যেকটা জিনিস আমাদের আস্তে আস্তে সিস্টেমেটিক ওয়েতে ঠিক করে নেওয়া হবে। বাট বিফোর দ্যাট আমাদের এখন সলিউশন গুলি যেটা করব, কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আমরা দেখে দেন কমন যে মিস্টেকস গুলি হয়েছে ওগুলা নিয়ে ডিসকাস করব, ওগুলি যেন তোমাদের ফার্দার সামনের গুলাতে না হয়। ওকে। তো তাহলে এমন টাইপের ব্যাপার। তো আমরা আস্তে আস্তে স্টার্ট করি। ধর আমরা একটু 1 মিনিট ওয়েট করি, ফার্স্টে গ্রুপে বাকি সবাই জয়েন করে নেই। সো এটা হলো প্রি রেজিস্ট্রেশন মক 1 পেপার 1 এর পিডিএফ। এটা অ্যাকচুয়ালি এরকম সুন্দর একটা ব্লু কালার ব্যাকগ্রাউন্ডের এমন পিডিএফটা করা, কিন্তু তোমাদের প্রিন্ট আউটের সময় তো এটা ব্লু আর থাকে না, আনফরচুনেট একটা ব্যাপার। আচ্ছা দাঁড়াও। বাকি কতজনকে একটু ফরওয়ার্ড করা লাগবে, যারা বাইরের কয়জন যে মক দিচ্ছে, তো ওদের কয়জনকে একটু লিংকটা ফরওয়ার্ড করে নেই, দেন আমরা ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো মক পেপার তোমরা কালেক্ট করছো কে কে ইয়াব থেকে? ভাইয়া আমি। ওকে। তো সবারই কিন্তু ওরকম আমাদের মক পেপার সাবমিশন এন্ড কালেকশন এগুলার টাইমিংটা একটু ঠিক করে নিতে হবে। সো স্যাটারডে এন্ড সানডে এই 2 দিন আমরা বেসিক্যালি টাইমটা দিচ্ছি যেন পেপারগুলি কালেকশন এন্ড সাবমিশনের কাজগুলা করতে পারো, যে চেক কপিস গুলি ওখানে থাকবে ওইটা কালেক্ট করে নিবা এন্ড যে মক দিছো ওইটা সাবমিট করবা। ওকে। দাঁড়াও আমি একটু কয়জনকে লিংকটা ফরওয়ার্ড করে নেই। ওকে। সো তাহলে আমরা স্টার্ট করি এখন। লেটস সি। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নাম্বার 1। এই কোয়েশ্চেন নাম্বার 1 এ কতজনের যে কেমন কেমন ভুল দেখছে এটা দেখে মনে করো যে মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছে।
আলফা পার্টিকেলের রিলেটিভ চার্জ অনেকজন লিখছো +1, অনেকজন লিখছো +4। এগুলি জিনিস যে আসলে কোন জায়গা থেকে দেখছো আমি জানি না। আলফা পার্টিকেল বেসিক্যালি কি? আলফা পার্টিকেল ইজ আ হিলিয়াম নিউক্লিয়াস, লিখাই আছে পাশে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে হিলিয়াম অ্যাটমের আউটার শেল ইলেকট্রন বাদে শুধু কি থাকবে? তার নিউক্লিয়াসে যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে ওইটা। তো নিউট্রনের তো কোনো চার্জ নাই, আর প্রোটনের চার্জ কত? +1। তো দুইটা প্রোটন মিলে চার্জ হবে কত? +2। সো রিলেটিভ চার্জ অফ আলফা হবে +2। দেন বেটা পার্টিকেলের নেচারটা কি? এটা হলো একটা ইলেকট্রন, হাই এনার্জি ইলেকট্রন, হাই স্পিড ইলেকট্রন, অনেক কিছু লিখতে পারো, বাট বেসিক ওয়ার্ডটা কি থাকতে হবে? ইলেকট্রন ওয়ার্ডটা থাকতে হবে। ওকে, আচ্ছা। দেন which of the type of radiation from the table has the lowest penetrating power? এখন penetrating power কার সবচেয়ে কম? যার আয়োনাইজিং অ্যাবিলিটি সবচেয়ে বেশি, তার পেনিট্রেটিং পাওয়ার হবে সবচেয়ে কম। এইটাও কয়েকজন আনফরচুনেটলি ভুল করছো। তো এটা অ্যাকচুয়ালি কি হবে? এটা হবে আলফা। এটা কি প্রিমক 1 নাকি 2? 1 এটা প্রি রেজিস্ট্রেশন মক 1 এর পেপার 1 আর পেপার 2 সলিউশন আজকে। প্রি রেজিস্ট্রেশন মক 2 এর পেপার 1 আর পেপার 2 এর সলিউশন হবে সামনের ফ্রাইডেতে। এমন ভাবে চলবে, ঠিক আছে? সামারা রুটিনটা দিয়ে দিছে না ওইভাবে। ওকে, আচ্ছা। সো এরপরে 3 নাম্বার এখানে কি বলতেছে? which types of radiation from the table can be completely stopped by 5 মিলিমিটার অফ অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম দিয়ে তো বেটাকে থামানো যায়, সো তাহলে বেটা তো একটা হবে। আর বেটাকে যদি আটকাইতে পারে, আলফাকে তো অফকোর্স আটকাইতে পারবেই। সো তাহলে এটা কি হবে? বেটা এন্ড আলফা আর আলফা এন্ড বেটা, আগে পরে যায় আসে না কোনটা কি লিখো। সো আলফা এন্ড বেটা। দেন এই ইকুয়েশন সলভিং, বেটা পার্টিকেলের চার্জ কত? -1 আর ম্যাস নাম্বার হলো 0। আর তাহলে আমাদের উপরে ম্যাস নাম্বার এন্ড অ্যাটমিক নাম্বার সমান সমান থাকবে। সো এটা হবে কত? 14 আর এটা হবে কত? 7। অলরাইট। সো তাহলে এই জিনিসটা কি ছিল? ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 1 এ ম্যাক্সিমাম মানুষই ঠিক করছো, কিন্তু অনেকজনেরই আনফরচুনেট ভুল গেছে যেগুলো বলে দিছি অলরেডি। তো এমন টাইপের ভুল যারা নাকি কপি কালেক্ট করো নাই, মাস্ট তোমাদের কপিগুলি কালেক্ট করে ফেলবা। ওকে, তো তাহলে যেন তোমরা এই ভুলগুলি নেক্সট মক গুলাতে আর না করো। দেন এই কোয়েশ্চেনটা সবার মধ্যে কমন যে একটা ভুল গেছে, কিলো হার্টস থেকে অনেকজন হার্টসে নেও নাই। যে কিলো থেকে হার্টসে নেওয়ার জন্য কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটা তোমরা অনেকজন করো নাই, সো ওখানে মধ্যে মার্কস গেছে। বাকি সব জায়গাতেই মোরলেস সবার ঠিক আছে। যে সাউন্ড এনার্জি ইজ চেঞ্জড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি ইউজিং হোয়াট? ইউজিং মাইক্রোফোন। ফোন। আর electrical energy is changed into sound energy using a loudspeaker. লাউডস্পিকার। So তাহলে এটা। দেন v is equal to f lambda, or পুরোপুরি এক্সপ্রেশন লিখতে পারো যে স্পিড is equal to frequency times wavelength, এমন ভাবে। এরপরে কাজটা কি? যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য শর্ট ওয়েভলেন্থ রেডিও ওয়েভ। তো এই শর্ট ওয়েভলেন্থ রেডিও ওয়েভের ওয়াসির কিছু বলবা? ভাই আমি কি যে প্রি রেজিস্ট্রেশনে যে পেপার 1 যেটা মানে মক 1 এর পেপার 1 আর 2 এটা কি এমনি এইভাবে জমা দিয়ে আসতে হবে? হ্যাঁ, এইভাবে জমা না দিলে তো চেক হবে না। ও তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? velocity is equal to frequency into wavelength। তো এখন ফ্রিকোয়েন্সি হলো 12,000 কিলোহার্টজ। তো কিলোহার্টজ থেকে হার্টজে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000, আর এখানে 25। তো এটা করলে পরে কত আসে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখানের মধ্যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো এই জিনিসটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। এটা খুবই ইজি ছিল, অনেকজন জাস্ট এই 1000 এর এই ব্যাপারটা মিস করছিল, যার জন্য তোমাদের ভুল গেছে। ওকে, এরপর লেটস সি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 এর এখানে কি? এই জায়গাটায় তোমরা যারা যারা আসলে ভুল করছো তোমাদেরকে নিয়ে কিছু আমার বলার নাই। কোনটা এখানে স্কেলার কোয়ান্টিটি? অনেকজন দিছো অ্যাসেলারেশন, অনেকজন দিছো ফোর্স, অনেকজন দিছো ভেলোসিটি। কিভাবে করে তোমরা এটা দিছো আমি আসলে জানি না। ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল হিসেবেই তো আমরা এই তিনটা জিনিস বলি।
acceleration is a vector quantity, force is a vector quantity, velocity is a vector quantity. So তাহলে এখানে ভেক্টর না কে এনার্জি। সো তাহলে এনার্জি হলো স্কেলারটা। ওকে, সো তাহলে এই জিনিস। দেন বি নাম্বার কোয়েশ্চেনে এখানের মধ্যে কি হয়েছে দেখো, the diagram shows the horizontal forces acting on a van at a particular instant as it accelerates. সো তাহলে দেখো একটা ভ্যান অ্যাসেলারেট করতেছে, সো ওইরকম একটা সার্টেন পজিশনে তার উপরে ফোর্স গুলি শো করা হচ্ছে। কি কি দেখো, ফরওয়ার্ড ফোর্স যে ড্রাইভিং ফোর্স হলো 8000 নিউটন টুয়ার্ডস রাইট, আর এয়ার রেজিস্ট্যান্স এন্ড ফ্রিকশন ফোর্স দ্যাট আর অ্যাক্টিং টুয়ার্ডস লেফট কত ভ্যালু 1250। তো এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট হরাইজন্টাল ফোর্স অ্যাক্টিং অন দ্য ভ্যান। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে 8000 মাইনাস 1250, সো তাহলে কত 6750 নিউটন। সো তাহলে 6750 নিউটন। ওকে, এরপরে কাজটা কি, যে স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং রেজাল্টেন্ট ফোর্স মাস এন্ড অ্যাসেলারেশন। সো ফুল ওয়ার্ডে লিখতে পারো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন, অর এফ ইকুয়াল টু এম এ, এমন লিখতে পারো। দেন বলতেছে the mass of the van is 2500, calculate the acceleration of the van, give its units. So তাহলে কি রেজাল্টেন্ট ফোর্স জানি, mass জানি, তো অ্যাসেলারেশন বের করব। এই জায়গাতে কতজনের ইকুয়েশনের সাবজেক্ট এরকম চেঞ্জ করা নিয়ে সমস্যা। সো ফোর্স হলো 6750, mass হলো এত, তো এটা করলে পরে ভ্যালুটা কত আসে জানো, দেখি, সরি 2.7 2.7, ওইটাই। সো তাহলে এই যে অ্যাসেলারেশনের ভ্যালুটা কত আসে 2.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে ওই জিনিসটা আমরা বসায় দেই, 2.7 আর ইউনিটটা কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো 2.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো এই জিনিসটা গেল। এরপরে সি নাম্বারে কি বলতেছে, the graph shows how the velocity of a van changes with time. আচ্ছা, সো কি দেখাচ্ছে দেখো, প্রথমে ভেলোসিটিটা বাড়তেছে তাড়াতাড়ি, যে প্রথমের দিকে স্টিফনেসটা বেশি, দেন স্টিফনেসটা কমে গেছে, তো তার মানে ভেলোসিটি বাড়তেছে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। হোয়াট ক্যান বি দ্য রিজন, রেজাল্টেন্ট ফোর্স কমে গেছে। যে ভেলোসিটি আস্তে আস্তে বাড়া মানে কি, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, অ্যাসেলারেশন দেয় না। সো তাহলে অ্যাসেলারেশন কমে গেছে, দেন অ্যাসেলারেশন কমতে কমতে ইভেন্চুয়ালি এক সময় ভেলোসিটি হয়ে গেছে কনস্ট্যান্ট। সো ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন কত হয়ে গেছে 0। এই জায়গায় অনেকজন মুখস্থ তোমরা টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশন লিখে দিছো, ইভেন তুমি কনসিডারও করো না। এটা তো আসলে একটা ফলিং অবজেক্ট না, এটা তো হরাইজন্টালি ট্রাভেলিং একটা অবজেক্ট। অনেকজন তোমরা বসাই দিছো কি, যে টার্মিনাল ভেলোসিটি যেভাবে করে রিচ করে একটা অবজেক্ট উপর থেকে নিচে ফল করতে সময় বলো যে the only force acting on it is its weight, দেন নিচে নামতেছে, অ্যাসেলারেট করতেছে, অ্যাসেলারেট করলে ভেলোসিটি বাড়ে। তো ওইভাবে করে পুরা টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশন লিখে দিছো। ইয়েস, এখানে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশন আসবে, বাট তোমার কোয়েশ্চেনের কনটেক্সটটা বুঝতে হবে। ওকে, যে এখানে হরাইজন্টালি একটা গাড়ি যে ট্রাভেল করতেছে, তো এইটার জন্য আমাদের এক্সপ্লেনেশনটা কি বলবো, যে ফার্স্টে বলবো ইনিশিয়ালি ড্রাইভিং ফোর্সটা হলো অনলি ফোর্স, ওয়েটের জায়গায় এখানে কার কথা বলবো, ড্রাইভিং ফোর্সের কথা বলবো। তো এখন ড্রাইভিং ফোর্সটা হলো কনস্ট্যান্ট, তো এর জন্য রেজাল্টেন্ট ফোর্স প্রথমে কনস্ট্যান্ট ছিল, তো তখন কি হয়েছে, অ্যাসেলারেট করছে। তো এখানে আমরা মার্কস স্কিমের পয়েন্টস গুলো যদি দেখি, যে ফার্স্টে কাজটা কি, যে প্রথমে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স টু দা রাইট, ওর ফার্স্টে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে যার জন্য অ্যাসেলারেট করতেছে। এই যে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স বলাতে 1 মার্ক, সো ইট অ্যাসেলারেটস। যে তোমার দুইটা পয়েন্ট গুলো যে মার্কস স্কিমের পয়েন্ট জাস্ট মুখস্থ বসায় দিলে হবে না, ইউ উইল হ্যাভ টু কানেক্ট দা পয়েন্টস। ঠিক আছে, যে তুমি ফার্স্টে বললা যে রেজাল্টেন্ট ফোর্স আছে, তো এর জন্য কি হবে, সো ইট অ্যাসেলারেটস। তো এই যে এগুলো দেখছো ব্র্যাকেটে যেগুলো লিখে, এটা একদম থাকতেই হবে এমন কথা না, কিন্তু এগুলো কি করে তোমার মার্কিং পয়েন্ট 1, যে এই যে MP1 এর সাথে MP2 টাকে কানেক্ট করতেছে। ওকে, যে রেজাল্টেন্ট ফোর্স আছে দেখে কি হবে, রেজাল্টেন্ট ফোর্স আছে দেখে গাড়িটা অ্যাসেলারেট করবে। এখন এই যে অ্যাসেলারেট করলে কি হবে, ভেলোসিটি বাড়বে। আর আমরা একটা জিনিস তো পরে আসছি, যে
এয়ার রেজিস্ট্যান্স কি করে, ভেলোসিটি যত বাড়ে এয়ার রেজিস্ট্যান্স তত বাড়ে। সো তাহলে এই জিনিস এয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজ অ্যাজ স্পিড ইনক্রিজেস। ওকে, যত স্পিড বাড়বে বা ভেলোসিটি বাড়বে তত কি করবে, এয়ার রেজিস্ট্যান্স কাজ করা শুরু করবে। তো এখন ব্যাপারটা খেয়াল করো, গাড়ির ড্রাইভিং ফোর্স ফিক্সড, কিন্তু আস্তে আস্তে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কি হচ্ছে, এয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজ করতেছে। তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হবে, কমে যাবে না? সো তাহলে এই যে রেজাল্টেন্ট ফোর্স কমে গেল, তো রেজাল্টেন্ট ফোর্স কমলে কি হবে, অ্যাসেলারেশন কমে যাবে। তো এই এক্সপ্লেনেশন গুলি তোমাদের মার্ক স্কিমের পয়েন্ট গুলি বুঝতে হবে। ওকে, এন্ড তোমাদেরকে যে ইয়ারের রেঞ্জ যে বলে দেওয়া হয়েছে, আজকে ইয়ারের রেঞ্জ কত আজকের মকের জন্য আজিজুল? 2014 to 2008। সো তাহলে 2014 থেকে 2018 এই যে ইয়ারের রেঞ্জ বলে দিছি, তোমাদের অ্যাকচুয়ালি কি করা দরকার, তোমাদের যে ইয়ার ওয়াইজ বুকলেটটা নিছো, এই ইয়ার ওয়াইজ বুকলেটে তো প্রত্যেকটা ইয়ার এরকম সিকোয়েন্স ওয়াইজ সাজানো, তাই না? সো এখন তোমার এখানের মধ্যে কাজটা কি করবা, হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু, যে তুমি ওই 2014 এর পেপার সলভ করা তো শেষ অলরেডি, সো 2014 এর পেপারটা বের করবা, সাথে ফোনে বা পিসিতে বা যেখানেই বসো তুমি মার্ক স্কিমটা বের করলা, কোশ্চেন গুলি দেখবা, মার্ক স্কিমের পয়েন্ট গুলোর সাথে দেখে নিবা যে মার্ক স্কিমের পয়েন্ট গুলোর সাথে সবকিছু ম্যাচ করছে নাকি। ওকে, মার্ক স্কিমের পয়েন্টস গুলি তোমার অ্যান্সারের মধ্যে থাকতে হবে ইন অর্ডার টু গেইন মার্কস। ওকে, আর না হলে পরে কিন্তু তুমি লজিক্যালি তোমার অ্যান্সারে কোনো দিক দিয়ে আমি কাটতে পারবো না, ঠিক আছে, যে তুমি যা লিখছো ওখানের মধ্যে মার্কস পাবা, বাট এই যে তুমি লিখলা কি, কোশ্চেনটা হলো 5 মার্কের কোশ্চেন, তুমি MP1 লিখলা যে প্রথম একটা রেজাল্টেন্ট ফোর্স আছে, তো অ্যাসেলারেট করে, অ্যাসেলারেট করলে এয়ার রেজিস্ট্যান্স বাড়ে, তো অ্যাসেলারেশনের পরে কমে যায়, শেষ। তোমার এক্সপ্লেনেশন যদি তুমি এখানে শেষ করে দাও, তো তাহলে কি তুমি কয়টা পয়েন্ট কভার করলা, 4টা পয়েন্ট। তো তাহলে কি আমি তোমাকে 5 এ 5 দিতে পারবো? নো, বিকজ তুমি অ্যান্সার যতটুকু লিখছো এখানের মধ্যে আমার কাটার কোনো সুযোগ নাই, কিন্তু তুমি তো ফুল মার্কস পাওয়ার মতো ফুল সবগুলি পয়েন্ট কভার করো নাই, যে অ্যাটলিস্ট যে মিনিমাম কয়টা পয়েন্ট কভার করতে হবে, 5টা পয়েন্ট কভার করতে হবে, তাই তো? সো তাহলে এইটার জন্য তোমার কি করা লাগবে, মার্ক স্কিমের পয়েন্টস গুলি বুঝতে পারতে হবে। ওকে, যে মার্ক স্কিম অ্যাকচুয়ালি তোমাদের কাছে কি চাইছে। অলরাইট, সো তাহলে এই জিনিসটা, তা এখন ইভেনচুয়ালি কি হবে, এক সময় এয়ার রেজিস্ট্যান্স আর ফ্রিকশন মিলে ড্রাইভিং ফোর্সটাকে ব্যালেন্স করে দিবে। সো তখন কি হয়ে গেছে, আনব্যালেন্সড ফোর্স হয়ে গেল 0, বা আনব্যালেন্সড ফোর্সের আরেক নাম কি, রেজাল্টেন্ট ফোর্স। তো রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে গেছে। তো রেজাল্টেন্ট ফোর্স 0 হলে অ্যাসেলারেশন 0, অ্যাসেলারেশন 0 হলে কনস্ট্যান্ট ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি। ওকে, সো তাহলে এই এক্সপ্লেনেশনটায় তোমাদের অনেকজনের মার্কস গেছে, অনেকজন এটা সারপ্রাইজিংলি অ্যাটেম্পটই করো নাই। এইগুলি জিনিস আসলে এতগুলি মকের ক্লাস, এতগুলি কোশ্চেন পেপারে ক্লাস নেওয়ার পর যদি এমন টাইপের কোশ্চেন গুলো তোমরা স্কিপ করে চলে যাও, তো তাহলে পরে তো আসলে কিছু বলার নাই। দেন এই কোশ্চেনে ম্যাক্সিমাম মানুষের মার্কস কাটা গেছে সিগনিফিকেন্ট ফিগারে। এই কোশ্চেনটার সিগনিফিকেন্ট ফিগারে যে 3 নাম্বার ফোর্সের ভ্যালুতে অনেকজনই সিগনিফিকেন্ট ফিগারে সমস্যা করছো, যে এখানের মধ্যে বেসিক্যালি তোমার গিভেন ইনফরমেশন কত 0.50, সো এটা কত 5 হলো ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার, 5 এর পরের জিরোটা হলো সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগার। যে ডেসিমালের পর যত কিছুই থাকবে, এই যে ডেসিমালের এই যে একটা সিগনিফিকেন্ট ফিগারের পর যত ফিগারই থাকবে সবগুলি কি এক একটা সিগনিফিকেন্ট ফিগার হিসাবে কাউন্ট হবে। আর ভেলোসিটি কত 3.1, তো এখানেও কত 2 সিগনিফিকেন্ট ফিগার। সো ফার্স্টে A1 এ বলতেছে state the relationship between momentum, mass and velocity. So momentum equal to mass into velocity. Then momentum বের করবা। এইখানের জন্য they allowed যে 3 or 2 যে সিগনিফিকেন্ট ফিগারই দাও তোমার জন্য অ্যালাউ করছে। মেইনলি 2 সিগনিফিকেন্ট ফিগার অ্যানসারটা তারা নিছে রাইট অ্যানসার হিসেবে, কিন্তু এই যে অ্যালাউ 1.55, তো ওখানে দেওয়া হয়েছে 1.55। ঠিক আছে, যারা 1.55 লিখছো তাদেরকে মার্কস দেওয়া হয়েছে, কিন্তু পরের কোশ্চেনটার জন্য একদম স্পেসিফিক্যালি তোমার 2 সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসারটা দিতে হবে। ওকে, তো এখন এখানের জন্য আমাদের কাজটা কি, যে 22 নিউটন যারা যারা লিখছো তাদেরকে ফুল মার্কস দেওয়া হয়েছে, যারা ডেসিমাল যে একটা এক্সট্রা সিগনিফিকেন্ট ফিগার দিছো তাদেরকে ওরকম 1 মার্ক কেটে লিখে দেওয়া হয়েছে যে সিগনিফিকেন্ট ফিগারের জন্য তোমাদের একটা মার্ক কাটা হয়েছে। বুঝতে পারছো?
ক্যালকুলেশনে কোনো ভুল নাই, কিন্তু ভুলটা কোথায়? সিগনিফিকেন্ট ফিগারে। ওকে, সো তাহলে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে ফোর্স ইকুয়াল টু হোয়াট, এখানে তো মোমেন্টাম বের করছো, সো এই মোমেন্টামটা ফাইনালি কি হয়? স্টপ হয়ে যায়, মানে কি জিরো হয়ে যায়। তো ফোর্স মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম টেকেন। তো তাহলে মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম করে ফোর্স পাইছো, এন্ড ইউ হ্যাভ টু রাউন্ড ইট আপ টু হোয়াট? টু সিগনিফিকেন্ট ফিগার, বিকজ গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে আছে? টু সিগনিফিকেন্ট ফিগারে আছে। এরপর এই কোয়েশ্চেনে অনেক জনের ফার্স্টের দিকে মার্ক কাটছিলাম, কিন্তু পরে আবার দিয়ে দিছি, বিকজ মার্ক স্কিমে ওই জিনিসটা আসলে ওরা অ্যালাউ করছে যে কি এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, এতটুকু লিখাতেই ফুল মার্কস দিয়ে দিছে, 2 তে 2 দিয়ে দিছে। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপারগুলা কি একটু যদি এমন ভাবে বলতে যে ফোর্স গুলোর মধ্যে রিলেশন কেমন, দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন, ওরকম ভাবে অনেকজন বুঝায় লিখছো, তাদের অ্যানসারটা আরো ভালো হয়েছে। অন্যদেরও মার্কস দিয়ে দিছে যারা নাকি ওরকম এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন ওরকম লিখছো, তাদেরকে মার্কস পরে দিয়ে দিছি। ফার্স্টের দিকে কাটছিলাম, বাট যেটা বললাম যে তোমাদের এক্সপ্লেনেশন গুলি কি হইতে হবে? লজিক্যাল হওয়া লাগবে, যে তুমি আসলে বুঝে বুঝে দিতেছো নাকি। তুমি জাস্ট এখানের মধ্যে মুখস্থ যদি বসায় দাও যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, সো তাহলে পরে যখন নাকি আনসিন কোয়েশ্চেন পাবা তখন ওগুলোর মধ্যে ধরা খাবা, বুঝছো? দেন সি নাম্বার কোয়েশ্চেনে যে নেইলটাকে যখন নাকি হ্যামারিং করে কি করা হচ্ছে, উডের ভিতরে দেওয়া হচ্ছে, তো তখন কি বলতেছে যে explain why the nail exerts more pressure on the wood than it does on the hammer. So তাহলে নেইলটা উডের উপরে বেশি ফোর্স বেশি প্রেসার এক্সার্ট করতেছে দেন অন দা হ্যামার, যে হ্যামারটা তো উপরে এটাকে পিটাইতেছে, হ্যামার দিয়ে পিটায় পিটায় এটাকে কি করা হচ্ছে? উডের ভিতরে ড্রাইভ করা হচ্ছে। সো উডের উপরে বেশি প্রেসার এক্সার্ট করে, কিন্তু হ্যামারের উপরে কম প্রেসার। ওয়াই? বিকজ হ্যামার যেই সারফেস এরিয়ার সাথে কন্ট্যাক্টে, ওই সারফেস এরিয়াটা হলো বড়, আর উড যে সারফেস এরিয়ার সাথে কন্ট্যাক্টে ওইটার সারফেস এরিয়াটা হলো ছোট। সো ফোর্স দুইটা সেম, এই ওয়ার্ডটা লিখতে হবে যে ফর দ্য সেম ফোর্স। ওকে, এই যে দেখো ফোর্স যদি সেম থাকে তো তাহলে কি হয়, এই যে ফোর্সেস আর ইকুয়াল, তো এরিয়া যত ছোট ফোর্স কি বলে প্রেসার তত বেশি, অ্যাকর্ডিং টু দা ফর্মুলা প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ওকে, তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি? ইন বোথ দা কেসেস যে হ্যামারের উপরে উডের উপরে দোনোজনের উপরে কি করতেছে? ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছে, কিন্তু প্রেসার একজনের উপরে বেশি একজনের উপরে কম। কেন? বিকজ যেখানে এরিয়া কম ওখানে প্রেসার বেশি, যেখানে এরিয়া বড় ওখানে প্রেসার কম। এই কোয়েশ্চেনটায় সারপ্রাইজিংলি খুবই কম মানুষ এই সি নাম্বারে 4 পাইছো, খুবই কম মানুষ। কেন? বিকজ একটা পয়েন্ট তোমরা সবাই মিস করে গেছো, ওই জিনিসটা বলতেছি আমি। সো ফার্স্টে এখানের মধ্যে কাজটা কি, এই কোয়েশ্চেন গুলো তো আমি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন পেপার সলভিং এর সময় ডিটেইল ওয়েতে করাই দিছি, তাই না? তো এখানের মধ্যে ব্যাপারগুলি কি, চারটা এমন কন্টেইনার আছে। তো এরপর এখানের মধ্যে বলতেছে ফার্স্টে হাউ কুড দ্য স্টুডেন্ট মেক শিওর দ্যাট দ্য ইনভেস্টিগেশন ইজ আ ফেয়ার টেস্ট। কি করতে হবে? ইকুয়াল ভলিউম অফ হট ওয়াটার দিতে হবে, এন্ড স্টার্টিং টেম্পারেচারটা সবগুলাতে কি থাকতে হবে? সেম থাকতে হবে। অর টাইম অ্যালাউড ফর দ্য কন্টেইনার্স টু কুল ডাউন, টাইম অ্যালাউয়েন্সটা কি রাখতে হবে? কনস্ট্যান্ট রাখতে হবে, এমন টাইপের ব্যাপার। ওকে, সো তাহলে এই জিনিসগুলা মাথায় রাখা লাগবে এই কোয়েশ্চেনের জন্য, যে ফেয়ার ইনভেস্টিগেশন কখন হবে। এরপরে কোন কন্টেইনারটা রেডিয়েশনের থ্রুতে সবচেয়ে বেশি এনার্জি লুজ করে? এটা তো একটু আগে লিখন তো কর্ন হাবের মধ্যে একটা মিম পোস্ট করলো না, যে লিখন ব্রিজ মারাত ভাই বলতেছে ওয়াই আর ইউ ব্ল্যাক, তো এরকম আর কি। তো এখানের মধ্যে ব্ল্যাক এর এই ব্যাপারটা পয়েন্টটা অনেকজনেরই মনে থাকে, কি জিনিস? ব্ল্যাক সারফেসেস আর গুড অ্যাবজর্ভার এন্ড গুড রেডিয়েটর অফ হিট। সো তাহলে রেডিয়েশনের থ্রুতে সবচেয়ে বেশি হিট লস করবে কে? যাকে ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করা আছে, সেইটা। দেন এক্সপ্লেন হুইচ কন্টেইনার লুজেস মোস্ট থার্মাল এনার্জি বাই কনভেকশন। তো কনভেকশনের থ্রুতে কার সবচেয়ে বেশি লস হবে? কন্টেইনার সি এর, যে এটা হলো সবচেয়ে ওয়াইড, সো তাহলে কি এটা হলো সবচেয়ে বড় সারফেস এরিয়া এক্সপোজড আছে এয়ারে অর অ্যাটমসফিয়ারে বা সারাউন্ডিং এর কাছে সবচেয়ে বড় সারফেস এরিয়া এক্সপোজ। সো তাহলে এখানের মধ্যে কি হতে পারে? কনভেকশনাল কারেন্ট সেট আপ হয়ে কনভেকশনের থ্রুতে ম্যাক্সিমাম এনার্জি লুজ করতে পারে।
একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। লার্জেস্ট এন্ড গ্রেটেস্ট এর তফাৎ কি? লার্জেস্ট এন্ড গ্রেটেস্ট এগুলো অ্যাকচুয়ালি তোমার ডিপেন্ড করে তুমি, দোনোটা তো এরকম আমাদের সুপারলেটিভ এরকম ওয়ার্ড যে বড় ব্যাপার বোঝায়, ঠিক আছে। এখন হ্যাঁ। তোমার এখানের মধ্যে দেখো যে আমরা কিন্তু পিচ যখন নাকি বলি, ঠিক আছে, পিচ যখন নাকি বলি তখন কিন্তু আমরা এরকম বলি না যে পিচ বললে পরে হাই পিচ লো পিচ, ঠিক আছে, হাই এন্ড লো এই ওয়ার্ড গুলা ইউজ করি। এখানের মধ্যে কিন্তু এমন ইউজ করি না যে গ্রেটার পিচ স্মলার পিচ, এমন ইউজ করি। না, তো তাহলে গ্রেটার স্মলার এগুলি জিনিস ইউজ করে না। এটা অ্যাকচুয়ালি আমাদের টার্মিনোলজি গুলো কেমন জিনিসের উপর ডিপেন্ড করে, কোন জিনিসগুলি আমাদের কোন ওয়েতে রিপ্রেজেন্টেড হয়, যে লেন্থ টাইপের ব্যাপারগুলোকে ওগুলাকে কি বলা হয়, লংগেস্ট, যে এমন টাইপের যে ওয়েভলেন্থ এই জিনিসগুলোকে আমরা কি বলি, হাই ওয়েভলেন্থ লো ওয়েভলেন্থ বলি। তো ওয়েভলেন্থ গুলাকে আমরা কি বলি, লং ওয়েভলেন্থ শর্ট ওয়েভলেন্থ। তো লং এন্ড শর্ট এই টার্মগুলা কিসের থেকে আসছে, যেহেতু ইট ইজ রিলেটেড টু লেন্থ, তো এর জন্য এটা আমাদের কি আসতেছে, লং এন্ড শর্ট। এটা কিন্তু গ্রেটার ওয়েভলেন্থ স্মলার ওয়ার্ডটা ওরকম ইউজ করি এখানের মধ্যে। তো এখানের মধ্যে কাজটা কি, যে যেই জিনিসগুলো তুমি অ্যাকচুয়ালি কি সাইজে ওরকম মাপতে পারো, ওগুলার জন্য আমাদের কি থাকে, এমন টাইপের লঙ্গার শর্টার এইসব ওয়ার্ড গুলি, অর লার্জেস্ট স্মলেস্ট এমন টাইপের ওয়ার্ড গুলি আসে। ওগুলা আমাদের ইংলিশের ওরকম লজিকটা আর একটু ডিফারেন্ট, ঠিক আছে, ওটা সাকিব ভাই আরো ভালো মতো বলতে পারবে। বাট এগুলা আর কি ওরকম আমাদের ইউজ করতে করতে তোমাদের বুঝে যাওয়ার কথা যে কোনটা কেমন টাইপের জিনিস। ওকে, যে লার্জেস্ট গ্রেটেস্ট এগুলোর মধ্যে ডিফারেন্স গুলি কোনটাই কি এইসব। ওকে, সো পরের কোয়েশ্চেনটা এখানে কিন্তু অলরেডি তারা বলে দিছে, দেখো যে ডি কি থাকে। আচ্ছা ধরো আজান দিচ্ছে এখানে এক জায়গায়, একটু ব্রেক নেই 1 মিনিট, দেন আজান শেষ হলে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, যে তারা অলরেডি বলে দিছে কি যে কন্টেইনার ডি এর টেম্পারেচারটা হাইয়েস্ট থাকে আফটার 20 মিনিট, যে সবগুলি কন্টেইনারকে কি করা হয়েছে 20 মিনিট টাইম দেওয়া হয়েছে ঠান্ডা হওয়ার জন্য। তো কন্টেইনার ডি এর টেম্পারেচারটা কি থাকতেছে বাকি তিনটা থেকে বেশি থাকতেছে। তো এখন বলতেছে কেন, যে এক্সপ্লেন ওয়াই কন্টেইনার ডি রিমেইনস হট ফর দ্য লংগেস্ট টাইম। তো প্রথমের পয়েন্টটাই তোমরা সবাই মিস করে গেছো, ঠিক আছে। এখানের মধ্যে রেফার টু 3 মেথডস অফ থার্মাল এনার্জি ট্রান্সফার ইন ইওর অ্যান্সার। তো তিনটা মেথডের জন্য 3 মার্কস, তিনটা মেথডের জন্য কত পাবা, 3 মার্কস পাবা। যে কন্ডাকশন কম হচ্ছে এটা বলাতে 1 মার্ক, কনভেকশন কম হচ্ছে কিভাবে কম হচ্ছে বলার জন্য 1 মার্ক, রেডিয়েশন কম হচ্ছে কিভাবে কম হচ্ছে এটা বলার জন্য আরেক মার্ক, 3 মার্ক পাইলা। 4 নাম্বার মার্কটা কোথায় তোমার, এর জন্য কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু অ্যান্সার অ্যাকর্ডিংলি, যে তোমার যত মার্কস অ্যালাউ করা আছে অর অফার করতেছে কোয়েশ্চেনে, তোমার ওরকম মার্কস দেখে দেন অ্যান্সারটা করতে হবে। সো তোমার পয়েন্টটা মিস গেছে কোনটা, তিনটাই তো লিখছো, কন্ডাকশন কিভাবে কম হচ্ছে, রেডিয়েশন কিভাবে কম হচ্ছে, কনভেকশন কিভাবে কম হচ্ছে, সবই লিখলে। তো তাহলে আরেকটা পয়েন্ট কি, why does it remain hot for the longest time, because it loses the least amount of heat energy। এই পয়েন্টটা খুবই কম মানুষ লিখছো। সে সবচেয়ে বেশি গরম থাকতে পারতেছে কেন, বিকজ সে সবচেয়ে কম এনার্জি লুজ করছে। সো কেন সবচেয়ে কম এনার্জি লুজ করছে, দেন তুমি তিনটা পয়েন্ট বলবা, যে কন্ডাকশনের থ্রুতে কেন লস কম হয়েছে, কনভেকশনের থ্রুতে কেন লস কম হয়েছে, এন্ড রেডিয়েশনের থ্রুতে কেন লস কম হয়েছে। ওকে, সো এই জায়গাটায় তোমরা অনেকজনই ধরা খাইছো, যে এখানের জন্য দেখো এই যে এমপি ওয়ানটাই সবাই মিস করছো। এটা পারছো যে কটন উল কিভাবে করে হেল্প করতেছে কন্ডাকশন কমাইতে, হোয়াইট সারফেস অফ কটন উল আছে দেখে কি হচ্ছে, সে ব্যাড অ্যাবজর্ভার এন্ড ব্যাড রেডিয়েটর, তো রেডিয়েশনের থ্রুতেও লস হচ্ছে না, দেন ঢাকনা আছে দেখে কনভেকশনও হচ্ছে না বা ইভাপোরেশন হচ্ছে না এমন টাইপের। কিন্তু
এই যে MP1 কি ইট লুজেস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ হিট এনার্জি, এই জিনিসটাই তোমরা অনেকজন লিখো নাই। তো এটার জন্য তোমাদের সবারই 1 মার্ক করে কাটা হয়েছে। তো অ্যান্সারে তোমাদের কোনো ভুল নাই, কিন্তু মার্কসটা গেছে কোথায়? বিকজ একটা পয়েন্ট তুমি কি করো নাই, কভার করো নাই। বুঝতে পারছো? সো এইসব টাইপের ব্যাপারগুলোর জন্যই বলছি যে মার্ক স্কিম গুলো আমাদের খুবই ভালো মতো স্টাডি করতে পারতে হবে। ওকে, সব সময় এক্সামের আগে রিভিশনটা মার্ক স্কিম রিভিশন দিয়ে দেন এক্সামে বসবা। ওকে, তাহলে যেন তোমাদের মার্ক স্কিম পয়েন্টস গুলি অলওয়েজ মাথায় থাকে এন্ড তুমি বুঝতে পারো যে মার্ক স্কিম পয়েন্টস গুলি কোনটা কিভাবে কি বসাইতে হয়। ওকে, আর তোমাদেরকে আমি এই ইয়েতে কি বলে মানডেতে তোমাদের সিনিয়রদের মধ্যে একজন দেখছো না 167 পাইছে, ঠিক আছে, শোয়েব ও 167 পাইছে। সো এখন পর্যন্ত যতটুকু খোঁজ নিয়েছি 167 এর বেশি কেউ পায় নাই। ওকে, এই অক্টোবর সেশনে 167 এর বেশি কেউ পায় নাই, বাট এগুলো এরকম ব্রিটিশ কাউন্সিল থেকে আরো এনজেড ভাই খোঁজ টোজ নিবে। তো ওই সোমবার দিন তোমাদের এই শোয়েবের স্ক্রিপ্টটা দেখাবো, যে পিডিএফটা নিয়ে স্ক্রিপ্টটা এখন পাওয়া যায়। সো তাহলে ওই পিডিএফটা নিয়ে দেন তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি অ্যান্সার করার প্রসিডিওর গুলি কেমন কি, মার্ক স্কিমের সাথে ওরকম অ্যান্সার গুলি মিলায় মিলায় দেখাবো। ওকে, আচ্ছা। সো এখন এরপরে কোয়েশ্চেন নাম্বার 6। সো কোয়েশ্চেন নাম্বার 6 এর এখানে মধ্যে তোমাদের এই জায়গাটায় যে বি নাম্বার কোয়েশ্চেনে ম্যাক্সিমাম মানুষের 1 মার্ক করে কাটা গেছে। কেন 1 মার্ক করে কাটা গেছে? বিকজ এখানে মধ্যে তুমি বলছো ইয়েস কি হচ্ছে, স্টুডেন্টটা কারেক্ট। কেন? বিকজ 100% এফিশিয়েন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি বললা কি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো হিট এনার্জি প্রডিউস করতেছে, এটা বলাতে হলো 1 মার্ক। ওকে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে বা হিট এনার্জি প্রডিউস করতেছে, এটা বলাতে 1 মার্ক। তো এখন তোমার যে এক্সপ্লেনেশনটা বলতে হবে যে তো কি হয়েছে, হিট এনার্জিতে কনভার্ট হয়েছে তো কি হয়েছে, তাহলে কেন সে 100% এফিশিয়েন্ট না। তোমার যে অ্যান্সারটা হবে কি বলতে হবে, একটা পয়েন্ট, এই পয়েন্টটা তোমরা সবাই মিস করে গেছো ম্যাক্সিমাম। কি জিনিস? সো all the input energy specifically electrical লিখতে পারো। so all the electrical input energy is not converted to, যেহেতু হিটে কনভার্ট হচ্ছে কিছু এনার্জি, সো ওই হিটটা কই থেকে পাইতেছে, ইনপুট এনার্জি থেকেই তো পাইতেছে। তো তাহলে এই যে ইনপুটটা পুরোপুরি ইউজফুল আউটপুটে কনভার্ট হচ্ছে না, যে ইজ নট কনভার্টেড টু ইউজফুল আউটপুট এনার্জি। ইনপুট তো সব আউটপুটে কনভার্ট হবেই, কিন্তু আউটপুটটা কি ইউজফুল ফর্ম নাকি ওয়েস্টেড ফর্ম, ওইটাই হলো মেইন ব্যাপার। তো এই পয়েন্টটা তোমরা অনেকজন লিখো নাই, যে ইনপুট এনার্জিটা পুরাটা কি হইতে পারে নাই, সরি এখানে নট হবে, আচ্ছা ওখানে নট লিখছি, ঠিক আছে, অল দা ইনপুট এনার্জি ইজ নট কনভার্টেড টু ইউজফুল আউটপুট এনার্জি। সো এই পয়েন্টটা তোমরা অনেকজন মিস করে গেছো। এই যে এটা ফার্স্টে এনার্জি ইজ ওয়েস্টেড অ্যাজ হিট, এই জিনিসটা লিখছো। সো তাহলে কি পরের মার্কসটা কোথায়? তো তাহলে লাইট এনার্জি ইজ লেস দেন দ্য ইনপুট, তো তার মানে ইউজফুল আউটপুটটা কি ইনপুট এনার্জির থেকে কম। এই জিনিসটা তোমরা অনেকজনই লিখো নাই, যার জন্য মার্কস কাটা গেছে। ওকে, তো এইসব ভাইয়া টাইপের ল্যাম্প হট হওয়ার রিজনটা বলতে পারবো না, যে সাম অফ ইট ইজ কনভার্টেড টু হিট এনার্জি, হ্যাঁ ওয়েস্টেড অ্যাজ হিট এনার্জি। ওই তো ওয়েস্টেড অ্যাজ হিট এনার্জি, এটা বলাতে 1 মার্ক। এটা তো প্রথমটা, যে যেহেতু গরম হচ্ছে তো তার মানে কি হিট এনার্জি প্রডিউস করতেছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে। সো তাহলে এটা বলাতে 1 মার্ক পাইলা, যে হিট হিসেবে লস হচ্ছে। তো তাহলে হাউ ডাজ ইট জাস্টিফাই ইওর এক্সপ্লেনেশন যে 100% এফিশিয়েন্ট না। সো তখন তুমি কি বলবা, এই যে হিটে কনভার্ট হচ্ছে, সো হোয়াট ডাজ দ্যাট মিন, অল দ্য ইনপুট এনার্জি ইজ নট কনভার্টেড টু ইউজফুল আউটপুট, মানে ইউজফুল লাইট এনার্জিতে সবকিছু যাচ্ছে না। এই জিনিসটা বলাতে 2nd মার্কটা পাবা। বুঝছো? বুঝছি বুঝছি ভাইয়া। ওকে, সো এরপরে এখানে ট্রান্সফরমারের এখানে অনেকজন ডায়াগ্রাম থেকে অনেক সুন্দর মতো অনেকজন ডায়াগ্রাম আঁকতে পারছো, ভেরি গুড। সো ওখানে মধ্যে মার্কস দিয়ে দিছি,
কিন্তু অনেকজনই স্টেপ ডাউন ট্রান্সফরমারের জায়গায় স্টেপ আপ ট্রান্সফরমার ড্র করে বসে আছো, সো ওখানের মধ্যে মার্কস আমার পরে এক্সপ্লেনেশন দেখে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। ওকে, তো অমন টাইপের একটা জিনিস। এরপর এই জায়গায় ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার, এইখানের মধ্যে আনফরচুনেটলি কতজনের দেখলাম যে তোমাদের ইস্যুজ হয় কি ইকুয়েশনের সাবজেক্ট এরকম চেঞ্জ করতে, যে ভিপিআইপি ইজ ইকুয়াল টু ভিএসআইএস। সো অনেকজনের প্রাইমারি কারেন্ট বের করবা, এটা বের করবা, অনেকজন এমন লিখে রাখছে ভিপি ডিভাইডেড বাই ভিএসআইএস। তো এমন টাইপের আসলে ক্রস মাল্টিপ্লিকেশন গুলি এখন তোমরা বড় হইছো, এইসব জিনিস আসলে টেক কেয়ার করতে হবে। ঠিক আছে, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ভিএসআইএস তো ওই পাশে উপরে ছিল, দেন ভিপি টা ওপাশে যে কি হবে ডিভাইড ফর্মে আসবে, দেন তোমার যে অ্যানসারটা আসে। অলরাইট, সো তাহলে এইসব ব্যাপারগুলোতে খেয়াল রাখা লাগবে যে অ্যাকচুয়ালি ঠিক মতো তুমি করতেছো নাকি। তো এইগুলা একদম ইজি ক্যালকুলেশন, এগুলাতে যদি তোমার ইকুয়েশন রিঅ্যারেঞ্জিং এর জন্য আসলে মার্ক হারাও, এটা আসলে খুবই স্যাড একটা ব্যাপার। তো এটা তোমাদের কোয়েশ্চেন নাম্বার 6টা। কোয়েশ্চেন নাম্বার 7 এ জিপি, এটা ম্যাক্সিমাম মানুষ লিখতে পারছো, এন্ড আনফরচুনেটলি তাও কয়জনের দেখলাম যে জিপি না লিখে তোমরা কি সব এনার্জি লিখছো, থার্মাল এনার্জি এন্ড কি সব লিখছো। তো এটা আসলে কিছু বলার নাই যে উপর থেকে নিচে নামতে সময় পানির কোন এনার্জিটা কমে, তো এখন এখানের মধ্যে অনেকজন লিখছে থার্মাল এনার্জি। তো এটা আসলে আমার কিছু বলার নাই যে ওই রকম টাইপের তোমরা ভুল কেমনে করে নিজেরা লিখতে পারো। সো এটা কি জিপি, কিন্তু তোমাদের অনেকজনের এই বি নাম্বার কোয়েশ্চেনে মার্কটা গেছে। ঠিক আছে, বি নাম্বার কোয়েশ্চেনে মার্ক গুলা গেছে কেমন, তোমরা এনার্জি ট্রান্সফার গুলি লিখছো যে উপর থেকে নিচে নামতেছে, জিপি থেকে কেই তে যাচ্ছে, কেই থেকে টারবাইন ঘুরাইতেছে, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ইয়েস, দ্যাটস ট্রু, কিন্তু তোমার কোয়েশ্চেনটা দেখো কোন জায়গা থেকে আসছে। আমি কিন্তু এক্সপ্লেনেশন অতটুকু লিখে আমি কিন্তু এই অ্যান্সার লিখে দিছিলাম, দেন বলছিলাম যে প্রথমে যেটুকু লিখছো ওইটা তোমাদের বুঝার জন্য, ওইটা তোমরা মেইন অ্যান্সারের সময় না লিখলেও সমস্যা নাই। তোমাদের মেইন যে পয়েন্টগুলি থাকতে হবে যে টারবাইনটা ঘুরলে কি হবে। আচ্ছা দাঁড়া, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ঐশী, তোমার এমনিতে প্ল্যান কি, প্রেডিক্টেডে যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি পরে নভেম্বর আর অক্টোবর যখন পরীক্ষা নেয় তখন দিবা? ভাইয়া অক্টোবরে মনে হয় দিব, শিওর না এখনো, 22 তারিখের পর এই তো দেখি। এটাই যে 22 তারিখের জন্য তো আমরা সবাই ওয়েট করব, বাট এমনিতে একটা ইচ্ছা থাকে না যে অনেকজনের এরকম ইয়ে আছে যে যা মন চায় তাই হোক, আমি পরেই দিব, এমন টাইপের আছে। তো এর জন্য এরকম জিজ্ঞাসা করতেছি যে কার কেমন কি প্ল্যান জেনে নেই। এন্ড ওরকম তোমাদের 22 তারিখের ওই জিনিসটার পরেই এরপর আরো অ্যাডজাস্টমেন্ট করতে হইতে পারে, মক রুটিনে হোক বা আমাদের ক্লাসের কন্টেন্ট কিভাবে কি কভার করা হবে ওগুলা নিয়ে হোক। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এখন আমরা আবার কন্টিনিউ করি। তো যে জিনিসটা বলতেছিলাম যে এখানের মধ্যে অ্যানসারটা কি হবে, টারবাইনের থেকে আমাদের মেইন অ্যানসারটা শুরু, যে টারবাইনটা ঘুরতেছে, তো টারবাইনটা কি করবে, causes coil of wire to rotate, inside two large magnets within the generator। তো টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরে, ওইটা অ্যাকচুয়ালি কি জেনারেটরের কয়েল অফ ওয়্যারটাকে ঘুরায়। সো তাহলে উইদিন দা জেনারেটর, দেন কি হবে, কয়েল অফ ওয়্যার গুলি ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করবে, কয়েল অফ ওয়্যার কি করে, কাটস দা ম্যাগনেটিক ফিল্ড লাইনস, কয়েল অফ ওয়্যার কি করে ম্যাগনেটিক ফিল্ড লাইনস কাট করে, দেন এটার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়ে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। সো এটা হবে আমাদের মেইন অ্যান্সারের পয়েন্টগুলো, 3 মার্কস এর এইগুলি পয়েন্টই আমাদের কভার করতে হবে। ওকে, সো
এই কোয়েশ্চেনে কয়েকজন এরকম আগের এনার্জি ট্রান্সফারের ওইসব এক্সপ্লেনেশন গুলি লিখছো, ইয়েস যতটুকু লিখছো কাটার কিছু নাই, বাট তুমি মেইন অ্যান্সারটাই স্কিপ করে গেছো, তো এটাতে হয়েছে সমস্যা, বুঝছো? সি নাম্বার কোয়েশ্চেনে ম্যাক্সিমাম মানুষই ঠিক মতো লিখছো, বাট কতজনেরটা আসলে কি যে দেখছি আমার ওটা নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হইতেছিল। লেখা হয়েছে যে সাজেস্ট ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য টারবাইন টার্নস এট আ কনস্ট্যান্ট স্পিড, অনেকজন লিখে রাখছে টু মেক ইট আ ফেয়ার টেস্ট। এটার মধ্যে আসলে কি ফেয়ার টেস্টে কি হইতেছে না হইতেছে আমি আসলে বুঝি নাই, বুঝছো? তো তোমাদের এরকম মুখস্থ ওয়েতে যদি কোনো অ্যান্সার এরকম ট্যাকেল করতে যাও, খুবই খুবই বাজে অবস্থা হবে সামনে। তোমাদের সিনিয়রদের যে দেখছো, তোমাদের সিনিয়রদের কিন্তু রেজাল্ট যে 7, 8, 9, 7 এর নিচে কিন্তু কোনো গ্রেডই নাই, ঠিক আছে? সো এগুলা জিনিস অ্যাকচুয়ালি আসছে কেন? বিকজ ওরা কি আর তোমাদের মতো ভুল করতো না? করতো, তোমাদের থেকে আরো বাজে বাজে ভুলও করতো, কিন্তু ওরা কি করছে, যেই ভুলগুলি করছে ওই ভুলগুলি ওরা পরে মেন্ট করে নিছে, কারেক্ট করে নিছে। অলরাইট, সো তাহলে যারা নাকি ওরকম অক্টোবরে পরীক্ষা দিবা বা নভেম্বরে যখন পরীক্ষা হবে এটা দিবা, ইনশাল্লাহ তখন তো হিসাব ওরকম খুলে যাবে, এক্সট্রা ক্লাসেস গুলো ওরকম ইয়ে করে আমরা বুকলেটস গুলি আর কোশ্চেন পেপার গুলি ওইসব জিনিসগুলো আরো এরকম কভার করে নিব, তাহলে যেন আমাদের কি না হয়, এমন টাইপের ভুলগুলি আর ফার্দার কন্টিনিউ না হয়। ওকে, যে এতগুলো এরকম আমরা টেস্ট নিতে থাকবো তাহলে যেন আর কোনো ভুল না থাকে। আর যারা প্রেডিক্টেডে যাবে তারা তো এরকম মক্স গুলি দিয়ে তাদের জন্য আরো ব্যাপারটা একটু ডিফারেন্ট, বাট স্টিল মেইন ব্যাপার হলো যে তোমার কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করতে পারা। ওকে, অনেকজনই এখানের মধ্যে অ্যান্সারের জায়গাটা খুবই ছোট ছিল, সো এটা অনেকজনই দেখোই নাই কোয়েশ্চেন, যে স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন এফিসিয়েন্সি, ইউজফুল এনার্জি আউটপুট এন্ড টোটাল এনার্জি ইনপুট। অনেকজন এখানের মধ্যে তোমরা অ্যান্সারই করো নাই, বাট অনেকজন যারা করছো সবারটাই ঠিক আছে মোরলেস। দেন এই এফিসিয়েন্সি এফিসিয়েন্সির পার্সেন্টেজ দেওয়া, টোটাল এনার্জি দেওয়া, কিন্তু কোয়েশ্চেনে চাইছে এটা কি, কোয়েশ্চেনে তো চাইছে ওয়েস্টেড এনার্জি, কোয়েশ্চেনে তো ইউজফুল এনার্জি চায় নাই। তোমরা অনেকজনই ইউজফুল এনার্জি পর্যন্ত বের করে বসে আছো, অনেকজনই ইউজফুল এনার্জি পর্যন্ত বের করে ফাইনালি অ্যান্সার লিখে দিছো, এই দিকে তাকাও নাই যে এখানের মধ্যে লেখা আছে যে অ্যান্সারের মধ্যে চাইছেটা কি, অ্যান্সারের মধ্যে চাইছে হলো টোটাল ওয়েস্টেড এনার্জির ভ্যালু, নট দা ইউজফুল এনার্জি। তো ইউজফুলটা বের করে দেন কি করতে হয়, 1050 থেকে ওটা মাইনাস করতে হয়, তাই তো? কিন্তু অনেকজনই তোমরা জাস্ট ইউজফুল পর্যন্ত বের করে বসে আছো, আর অনেকজন তো ক্যালকুলেশনই করতে পারো নাই, ওদের ব্যাপার তো আসলে ডিফারেন্ট। এরপরে নেম টু ফর্মস অফ ওয়েস্টেড এনার্জি, হিট এন্ড সাউন্ড, এগুলো তো মুখস্থ, এটা অনেকজন বুঝে লিখছো অনেকজন না বুঝে লিখছো, বাট মার্কস তো ঠিকই পেয়ে গেছো। ওকে, এরপরে এই ম্যাচিং গুলা কি জিনিস, ব্যাটারি, ল্যাম্প, ভোল্টমিটার, ভেরিয়েবল রেজিস্টার, ঠিক আছে? তো এখন এই ম্যাচিং গুলাতে ম্যাক্সিমাম মানুষেরই ঠিক হয়েছে, কয়েকজন তাও লেজেন্ড এরকম থাকেই, কয়েকজন ভুল করেই, ঠিক আছে? তো এরপরে কি, নেম অ্যান ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হুজ রেজিস্ট্যান্স ডিক্রিজেস when it is moved to brighter light। তো তার মানে লাইট ইন্টেন্সিটির সাথে আমাদের কি রেজিস্ট্যান্সের রিলেশন আছে, এমন কোন একটা রেজিস্টরের নাম বলতে বলছে বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের নাম বলতে বলছে, তো এটা কি হবে, এলডিআর, যে লাইট এলডিআর। রেজিস্টর। আর এরপরে যে নেম অ্যান ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কি বলে, কম্পোনেন্ট হুজ রেজিস্ট্যান্স ডিক্রিজেস অ্যাজ ইটস টেম্পারেচার ইনক্রিজেস, তো এটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টর হুইচ ইজ নোন অ্যাজ থার্মিস্টর। তো এটা এরপর কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 এ তো আজিজুল কি করছো এটা নাই বললাম, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কি, যে তোমাদের বলছে না যে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি এরকম লেবেল করতে, অ্যারো গুলা অ্যাড করতে, তো নর্থ থেকে সাউথ এই অ্যারো, সো এইটা এখন এটা গেল ফার্স্টে, এটা হলো 1 মার্ক। আর ফোর্সের ডিরেকশনটা লেবেল করার জন্য 2 মার্ক। ফোর্সের ডিরেকশন ইদার ইউ ক্যান সি যে এখানে উইক ফিল্ড, এখানে স্ট্রং ফিল্ড, সো তাহলে আমরা দেখছিলাম কি স্ট্রং থেকে উইক ফিল্ডের দিকে একটা ফোর্স আসে। অর ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যে ক্রস মানে কি লামিয়া, ক্রস মানে দ্য কারেন্ট ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন, তাই তো? জি। তো তাহলে ইনটু দ্য পেপার যাচ্ছে কারেন্ট, আর নর্থ থেকে সাউথ যে তোমার দিকে আসতেছে
ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে লেফট হ্যান্ড রুলটা ইউজ করলে পরে থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে, দা থাম্ব ইজ পয়েন্টিং টুয়ার্ডস লেফট। সো এই দিয়ে এফ, অনেকজন লেভেল এফটা লেভেল করো নাই, তাইলে পরেও প্রথম মক দেখে মার্কটা দিয়ে দিছি। ওকে, পরের বার থেকে এইসব টাইপের অ্যাডভান্টেজ পাবা না। এরপরে নর্থ থেকে সাউথ, এখানে অনেকজনই তোমরা স্কেল ইউজ করো নাই, সো ওখানে আমাদের বলে দিছে যে নেক্সট টাইম থেকে রুলার ইউজ করতে। তো নর্থ থেকে সাউথ এরকম লাইনগুলি এঁকে অনেকজনই ইকুইডিস্ট্যান্ট আঁকো না, অনেকজন কাছাকাছি দূরে দূরে ওরকম মিক্স আপ করে ফেলছো, বাট ফিল্ডটা তো হবে ইউনিফর্ম। ওকে, তো ওই জিনিসটা খেয়াল রাখা লাগবে। এই জায়গাটায় আনফরচুনেটলি তোমরা অনেকজন একটা ব্যাপার দেখো নাই, তোমরা অনেকজন আমি যে নোটসে লিখে দিছি ইয়েস ওইটা লিখছো, এন্ড ওই অ্যান্সারের মধ্যে কাটার কোনো জায়গা নাই, বাট প্রবলেমটা কোথায়, এইখানে তারা বলে দিছে একদম স্পেসিফিক্যালি প্লটিং কম্পাস ইউজ করতে, নো আয়রন ফিলিংস। আয়রন ফিলিং এর কথা লিখলেও তারা ইগনোর করে যাবে, দে উইল নট অ্যাওয়ার্ড ইউ এনি মার্কস, মার্কস কাটবেও না কিন্তু কোনো মার্কস দিবেও না যদি তুমি আয়রন ফিলিং এর কোনো পয়েন্ট অ্যাড করো। তোমার এখানের মধ্যে সোললি কিসের উপর ডিপেন্ড করতে হবে, ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন ইট ইউজিং প্লটিং কম্পাস প্রসিডিওর। তো প্লটিং কম্পাস প্রসিডিওরের ব্যাপারটা কি, এই একটা হোয়াইট পেপারের উপরে ম্যাগনেটটা রাখলা নর্থ সাউথ, দেন হোয়াট ইউ উইল ডু, প্লটিং কম্পাসটা বসাইলা, নর্থ থেকে সাউথের দিকে পয়েন্ট করবে, প্লটিং কম্পাসটা বসাইলা, যে অ্যারোটা যেদিকে পয়েন্ট করছে ওইদিকে নতুন একটা প্লটিং কম্পাস বসাইলা, বা এইটাই সরায় নিয়ে ওখানে বসাইছো, দেন অ্যারোর ডিরেকশন গুলি নোট ডাউন করে করে এটা সরায় সরায় নিয়ে যাচ্ছ। প্রতিবার অ্যারোর ডিরেকশনটা ফলো করে ইউ আর ডুইং হোয়াট, ইউ আর প্লেসিং দা প্লটিং কম্পাসেস। তো এই প্লটিং কম্পাস গুলি প্লেস করে করে এভাবে করে কি হবে, ওই সবগুলি লাইন কানেক্ট করলে ইউ উইল গেট দা প্যাটার্ন অফ দা ম্যাগনেটিক ফিল্ড এন্ড অলসো দা ডিরেকশন। যে এখানের মধ্যে দেখো এই যে ignore references to iron fillings. Okay, award marks if clear diagram তো এটা, আর if contradiction between words and diagram go by the diagram, যদি তোমার এক্সপ্লেনেশন আর ডায়াগ্রামের মধ্যে কোনো কন্ট্রাডিকশন হয়, যে তুমি ডায়াগ্রামে একটা জিনিস লিখছো কিন্তু এক্সপ্লেনেশনে লিখছো আলাদা, বা এমন লিখছো যে ডায়াগ্রামে ড্র করছো অ্যারোটা পয়েন্ট করতেছে নর্থ থেকে সাউথ, কিন্তু তুমি এক্সপ্লেনেশনে লিখলা যে কম্পাসের অ্যারোটা পয়েন্ট করে সাউথ থেকে নর্থের দিকে, তো তখন কি তারা ডায়াগ্রামটা ফলো করবে। তো এমন টাইপের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে চেক করবে তাকে এমন টাইপের ইনস্ট্রাকশন দেওয়া। সো এখন কি, প্লেস কম্পাস অ্যারাউন্ড দ্য ম্যাগনেট এন্ড নোট দ্য ডিরেকশন। তো প্রথমে কম্পাসটা প্লেস করে তার ডিরেকশনটা দেখলাম, দেন প্লেস কম্পাস ইন আ নিউ পজিশন এন্ড নোট ইটস ডিরেকশন अगेन, যে নতুন আরেকটা পজিশনে নিয়ে দেন ওরকম আবার পজিশনটা নোট ডাউন করলাম। তো এরকম প্রত্যেকটা পজিশন নোট ডাউন করে সবগুলোকে কানেক্ট করলে কি পেয়ে যাব, ডিরেকশনস লিংকড টুগেদার অর কানেক্টেড টুগেদার টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন। তো এইটা ছিল তোমাদের মেইন অ্যান্সার। বেশিরভাগ তোমরাই মুখস্থ জাস্ট বসাই দিছো যে আয়রন ফিলিং স্প্রিংকেল করবা, দেন তারা নিজেদের মতো সাজায় নেবে, দেন প্লটিং কম্পাসের পয়েন্ট জাস্ট দুইটা বা একটা পয়েন্ট তোমরা কভার করতে পারছো, বাকি পয়েন্টগুলি তোমাদের হয় নাই, তো ওখানের জন্য তোমাদের মার্কগুলি কাটা গেছে। ওকে, সো এইসব ব্যাপারে খেয়াল রাখা লাগবে যে কোয়েশ্চেনটা খুবই ভালো মতো পড়তে হবে। এখানে আয়রন ফিলিং এর কোনো কথাই নাই, জাস্ট কার কথা বলছে, প্লটিং কম্পাস ইউজ করে কিভাবে ডিটারমাইন করবা ওই জিনিসটার কথা বলছে। তো এইসব ব্যাপারে খুবই ভালো মতো খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম মানুষই পারছো, ভোল্ট মিটার, অ্যামিটার, পাওয়ার সাপ্লাই, ভেরিয়েবল রেজিস্টার। দেন টেম্পারেচার কেন কনস্ট্যান্ট রাখতে হবে, টু মেক ইট আ ফেয়ার টেস্ট। জাস্ট এটুক না, কি বলতে হবে, বিকজ টেম্পারেচার কারেন্ট কে এফেক্ট করে বা টেম্পারেচার রেজিস্ট্যান্স কে এফেক্ট করে, সো এর জন্য টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। জাস্ট টু মেক ইট আ ফেয়ার টেস্ট, টু মেক ইট আ ফেয়ার টেস্ট এতটুকু বললে হবে না। দেন অনেকজন তোমরা ওয়াটার বাথ লিখছো, কিন্তু ওয়াটার বাথ লিখলে পরেও আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়, ওয়াটার বাথে তুমি দিলা, ওয়াটার বাথ মানে কি, যে একটা বিকারের মধ্যে এরকম পানি আছে, দেন ইকুইপমেন্টটা পানির ভিতরে। তো এখন ওয়াটার বাথে থাকলেও তোমার কি করা লাগে, আসলে থার্মোমিটার দিয়ে মনিটর করতে হয়। আমি অনেকজনের খাতাতে অ্যান্সার লিখে দিছি যে
যারা ওয়াটার বাথ লিখছো তাদেরকে ওরকম লিখে দিছে যে তুমি ওয়াটার বাথ যে লিখছো এটা লিখাতে জাস্ট 1 মার্ক পাবা, আর একটা মার্ক পাওয়ার জন্য কি বলতে হবে, ইউজ আ ওয়াটার বাথ এন্ড আ থার্মোমিটার টু মনিটর দ্যাট ইফ দ্য টেম্পারেচার ইজ স্টেইং কনস্ট্যান্ট অর নট। তেমন টাইপের একটা ব্যাপার। আর অন্যরা, আমি কিন্তু এই অ্যান্সার তোমাদেরকে লিখে দিছিলাম যে কি এটা আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচারটা এনশিওর করার জন্য কি করা যায়, অল্প সময়ের জন্য অন করব, দেন অফ করে ওয়্যারটাকে ঠান্ডা হওয়ার সময় দিব, দেন আবার অন করব, দেন আবার খুলে ফেলবো, এমন টাইপের। কিন্তু তোমরা অনেকজনই ওই এক্সপ্লেনেশনটা নিজেদের ওয়ার্ডে লিখতে যে খুবই মেস আপ করে ফেলছো, ওখানের জন্য 1 মার্ক অনেকজনের কাটা গেছে। ওকে, তো তাহলে এইসব জিনিসগুলো খেয়াল রাখা লাগবে যে তোমাদের ইংলিশের ওয়ার্ডিং গুলি সুন্দর করতে হবে, আর না হলে কিন্তু সেন্স মেক না করলে মার্কস পাবা না। ওকে, এইখানের মধ্যে শর্ট থিক কপার ওয়্যার, সরি ফিলামেন্ট ল্যাম্প, লং থিন কপার ওয়্যার, ডায়োড, এই লেভেলিংও তোমার কতজন ভুল করছো, এগুলো আসলে কিছু বলার নাই। এরপরে কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 এর এখানে এই লেভেলিংও তোমার অনেকজন ভুল করছো, আর অনেকজন খুবই স্মার্ট, অনেকজন ইন্টারনেট থেকে দেখে, বেশি বেশি মিম দেখা তো আজকাল সবাই, তো এই এমনি নিছে, দেন যেমনে যেমনে মন চায় জয়েন করে দিছে। ওয়াও, তো এখন তো কোনোটা আসলে করছে ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে আসলে এটা যে করছো কিছু বললাম না, কিন্তু আমাকে তো আসলে, আর যে যারাই খাতা চেক করতেছে ওরা তো কেউ গরু ছাগল না, তাই না, যে ওরা যে এটা বুঝতেছে না যে তুমি আসলে কি ট্রিক ইউজ করতেছো। তা এখন এইসব ব্যাপার বাদ দিয়ে আসলে ঠিক মতো পড়তে হবে, আর এমন জিনিসগুলা পারতে হবে আর কি। সো কন্ট্রোল রড কি করে, নিউট্রন অ্যাবজর্ব করে, কুলেন্ট কি করে, থার্মাল এনার্জি ট্রান্সফার করে, fuel rod contains uranium, reactor vessel keeps the radioactive material inside the reactor, আর moderator কি slows down the neutrons। তো এই লেভেলিং গুলাতেও তোমাদের যদি ভুল টুল যায়, এতগুলা ডিটেইলড এক্সপ্লেনেশনের পর দেন আসলে কি বলবো। আর এই অ্যানসারে তোমাদের মার্কস কেন কাটা যায়, এটা না আমি পুরাটা তোমাদেরকে লিখে দিছি আলাদা করে। এইটা থেকে বোঝা যায় যে যারা নাকি অ্যাকচুয়ালি ক্লাস করো নাই, আর যারা ক্লাস করছো কিন্তু এইসব নোট ডাউন করো নাই, তোমাদের খাতা অ্যান্সার গুলা দেখলেই বোঝা যায় যে কারা অ্যাকচুয়ালি লাইভ ক্লাস গুলি পরে আর রেকর্ডেড ভিডিও দেখে নাই। ঠিক আছে, একে তো লাইভ ক্লাস করে না, রেকর্ডেড ভিডিও দেখে না, পরীক্ষার সময় সুন্দর মতো চলে আসে পরীক্ষা দিতে, খাতার মধ্যে তো ঠিকই ওটা রিফ্লেকশন থেকে যায় যে আসলে তুমি রেগুলারলি ক্লাস করছো নাকি করো নাই, আমার লেকচারস গুলি ফলো করছো নাকি করো নাই, এইসব জিনিসগুলো তো তখনই বোঝা যায়। এই এক্সপ্লেনেশনেও তোমরা অনেকজন ভুল করছো। ভুল কি, কয়েকটা পয়েন্ট মিসিং ছিল। আর এখানে নিউক্লিয়ার ফিশন প্রোডাক্ট হিসেবে ইউরেনিয়াম নিউক্লেই, অনেকজন লিখছে ইলেকট্রন। তো এইগুলা কিভাবে নিউক্লিয়ার ফিশনের প্রোডাক্ট হিসেবে কোন বইয়ে পাইছো, কোন জায়গায় পড়ছো আমি জানি না। এটা আসলে কি হবে, নিউট্রন রিলিজ করে আর ডটার নিউক্লিয়ার রিলিজ করে, তাই না। গামা রেডিয়েশন অ্যান্সারে থাকলে গামা রেডিয়েশন দিতে পারতাম যে গামা রেডিয়েশনও রিলিজ করে। তো এইসব ব্যাপারগুলি তোমাদের আসলে প্রিভিয়াস ভিডিওস গুলি তোমাদের লম্বা হোক যেটাই হোক, তোমাদের কি করতে হবে, যদি এতটুকু পেশেন্স না থাকে যে আগের ভিডিওস গুলি দেখার, দেখে রিভিশন দেওয়ার পেশেন্স নাই, ওইটার জন্য তোমার কষ্ট যাবে। মেইন এক্সামে যখন মার্কস গুলি কাটা যাবে তখনই তুমি এরকম ডিফারেন্সটা বুঝতে পারবা যে হার্ড ওয়ার্কিং এন্ড সিনসিয়ার স্টুডেন্টের সাথে এরকম ডিফারেন্স গুলি কোথায় ক্রিয়েট হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12, work done equal to force into distance moved, then work done, এটার ফর্মুলা ইউজ করে ওয়ার্ক ডানের ভ্যালু বের করবা। গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে, ফাইনাল অ্যান্সারও টু সিগনিফিকেন্ট ফিগারে দিবা। দেন কতটুকু ওয়ার্ক ডান করা হয়েছে, এইটার অ্যান্সার সেম। অনেকজন এইটার যা অ্যান্সার লিখছো এখানে অ্যান্সার করো নাই, অনেকজন কি বুঝে অ্যান্সার করো নাই জানি না। এরপরে এই মোমেন্টের ম্যাথ, এই জায়গাটায় একজনের কথা কি বলবো, এখানে লেখা আছে মোমেন্ট, সে লিখছে মোমেন্টাম, লিখা আছে মোমেন্ট, লিখে দিছে মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। তো এখন এইটা দেখে যদি তুমি এরকম ভুল লিখো, তো তাহলে তো এটা আসলে
নার্সারির বাচ্চারাও তো এমন এখন ভুল করে না। এরপরে এই ফোর্সের ভ্যালু, এই ফোর্সের ভ্যালু অনেকজন ক্যালকুলেশনে পারছো, অনেকজন ক্যালকুলেশনে পারো নাই। এখন এই ফোর্সের ভ্যালুটা কি? এইটা হলো পিভট, এই যে এইটা হলো পিভট। তো এই ফোর্সের জন্য হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর ওয়েট অফ দ্য হুইল বেয়ারের জন্য হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। তো তাহলে এই ফোর্স ইনটু এটা পিভট থেকে কতটুকু দূরে আছে? 0.6 প্লাস 0.8। তো তাহলে 0.6 প্লাস 0.8 0.14 1.4, সরি 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 ঠিক আছে। আর ওয়েট হলো 470, তো তাহলে ওয়েট হলো 470, আর এটা পিভট থেকে কতটুকু দূরে আছে? 0.6। তো তাহলে এখানে থেকে তুমি ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবা। ওকে, সেই ফোর্সের ভ্যালুতে তাও অনেকজনের ভুল গেছে। তো যারা ঠিক করছো তাদেরটা তো ভেরি গুড। আর তোমাদের মার্কস এর লিস্ট তো লাস্ট ক্লাসে দেখাইছি আমি লাইভ ক্লাসে। এন্ড যাদের কপি ওরকম পাওয়া যায় নাই এখনো, তাদেরটা ওরকম দিয়ে দিলে পরে চেক করে ফেলা হবে। বাট এরপর থেকে আর ওরকম দেরি করে যদি দেওয়া হয় খাতা, দেন ওগুলি কপি আর চেক করা হবে না, বিকজ সবকিছুর একটা রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, বুঝতেছি আমি যে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে ওইটার জন্য অনেকজন এরকম ডিস্ট্রাক্টেড, বাট এগুলা তো কোনো এক্সকিউজ হইতে পারে না। যারা নাকি অ্যাকচুয়ালি কপিগুলা চেক করে তাদেরও তো এরকম বারবার আসা যাওয়া, এটা একটা হ্যাসেল না? তো তোমরা সুন্দর মতো একদিন বা 2 দিন যে কপি জমা দিয়ে আসবা এন্ড কালেক্ট করবা, ওরাও একদিন বা 2 দিন যে কপি নিবে আর চেক করা কপি ফেরত দিয়ে আসবে। ভাইয়া ওকে, ক্যাপস্ক্যান করে পাঠানো যাবে না পিডিএফ করে ওইটা তো পিডিএফ আনসারস গুলো? করে তো তুমি তো ওইটা পরীক্ষা শেষে পাঠাবা, কিন্তু তোমার মেইন কাজটা যেটা করা লাগবে হার্ড কপি মক পেপার গুলো দেওয়াই হচ্ছে এর জন্য যেন তোমরা কি করতে পারো, মক পেপার অ্যাকচুয়ালি লিখার যে প্রসিডিওর গুলি, ঠিক আছে, মক পেপার চেকিং কেমন কি হয়, যে মেইন এক্সামে তো এমন ফুল সাইজ পেপার পাবা, তো ওগুলাতে কিভাবে অ্যান্সার গুলা করবা এটা করানোর জন্য তোমাদের তো এরকম হার্ড কপিতে মক গুলি নেওয়া হচ্ছে, বুঝছো, যেন পিডিএফ গুলি চেক করতে না হয়। এর জন্য এইভাবে যে জমা দিয়ে আসতে হবে। বুঝছি ভাইয়া। ওকে, সো তাহলে এখন পেপার টুটা আমি চেক করি নাই, পেপার 1 আমি ওগুলা চেক করছিলাম, তো প্রত্যেক জনের এরকম ভুলগুলো আমি দেখছি। প্রথম মকের এর জন্য প্রথম পেপার আমি অলওয়েজ নিচে চেক করি, তাহলে যেন বুঝতে পারি যে কার অবস্থা কেমন কি আছে। তালিনরা ওই দিন ইহাবে যে দেন দেখছিল যে বসে বসে কপি চেক করতেছে, দেন কপি চেক করা শেষে এরপর বের হইছে। সো ওখানের মধ্যে তোমাদের প্রথমে অবস্থাটা দেখলাম যে এতদিন ধরে যে পড়লাম মাসের পর মাস, তো এখন তোমাদের অবস্থা আসলে কেমন ওই জিনিসটা আমি টেস্ট করলাম। তো এখন পেপার টুতে তো কোয়েশ্চেন কম। তো এখানের মধ্যে কাজগুলি কি? which of these is an electron? beta particle. which of these will repel an alpha particle? a nucleus, because nucleus আর alpha particle হলো সেম চার্জ। দেন এই যে গোল্ড নিউক্লিয়াস এর কাজ দিয়ে আলফা পার্টিকেল কি করবে, রিপেল হয়ে এরকম দূরে সরে যাবে। তো তাহলে এইটা, এরপর the diagram shows how the different parts of the body affect the radiation from 4 different types of sources A B C D। এখন বলতেছে কোনটা আলফা, যেটা স্কিনে আটকায় যায়, যে স্কিনকে পেনিট্রেট করতে পারে না, ওইটা হলো আলফা। এরপর which of these properties is the reason for alpha particles being used in a smoke detector? যে হাই আয়োনাইজিং অ্যাবিলিটি অর লো পেনিট্রেটিং পাওয়ার, যে লো পেনিট্রেটিং পাওয়ার তো আর এখানের মধ্যে ইয়েতে নাই, অপশনে নাই, সো হাই আয়োনাইজিং অ্যাবিলিটিটা। এইটা কোশ্চেন আমি অ্যাকচুয়ালি বুকলেটেই করাই দিছিলাম, সেই কোশ্চেন গুলাতে অ্যাকচুয়ালি ভুল করা কারো উচিত না। দেন কোশ্চেন নাম্বার 2, a student investigates how adding insulation to a beaker of hot water changes the rate at which water cools down। সো এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি একদম ডিটেইলড ওয়েতে, এখানে কয়েকটা আসলে ওয়ার্ড একটু এডিটিং এর সময় চলে গেছে, বাট কোনো মেজর ওয়ার্ড না, যে আই উইল টেক 5 বিকারস অফ সেম সাইজ, অর টেক ওয়ার্ডটা না থাকলেও তোমরা বুঝতেই পারতেছো যে 5টা এমন বিকার নিবে সেম সাইজের। দেন কি করবে, আই উইল র‍্যাপ ইচ বিকার উইথ ডিফারেন্ট নাম্বার অফ লেয়ার্স অফ দ্য সেম টাইপ অফ ইনসুলেশন, ঠিক আছে। দেন রেকর্ড দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য ওয়াটার। তো এগুলা ওয়ার্ড আসলে লিখা না লিখা ওইটাতে এত বড় কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না, তোমাদের
এতটুকু বুদ্ধি আছে যে তোমরা কি করতে পারবা, এই জিনিসগুলা বুঝে নিতে পারবা। ঠিক আছে, দেন এখানের মধ্যে স্টেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দ্য স্টুডেন্ট ইনভেস্টিগেশন কি, নাম্বার অফ লেয়ার্স অফ ইনসুলেশন, যে কয়টা লেয়ার অফ ইনসুলেশন দিবে এটা স্টুডেন্টের নিজের ইচ্ছা মতো, সেই ইচ্ছা হলে বেশি নাম্বার অফ লেয়ার্স অফ ইনসুলেশন ইউজ করতে পারে, আর না হলে কম নাম্বার অফ লেয়ার্স অফ ইনসুলেশন ইউজ করতে পারে। ঠিক আছে, যেটা ইচ্ছা। দেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, যে ফাইনাল টেম্পারেচারটা কি হবে, নাম্বার অফ ইনসুলেশন বেশি হইলে বা কম হইলে ফাইনাল টেম্পারেচার বেশি নাকি কম হচ্ছে ওই জিনিসটা। দেন ইনিশিয়াল টেম্পারেচার, তো আমাদের ইয়েটা ছিল কি বলে, ইনিশিয়াল টেম্পারেচার সবগুলোর ছিল 85, এই যে ইনিশিয়াল টেম্পারেচার সবগুলোর ছিল 85, সো 85 থেকে 42 কমে গেলে কত হয় 43, 85 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে কত হয় ওটা লিখবা 35 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে। তেনে পরে দেখতেছি যে সবগুলিতেই ফাইনাল টেম্পারেচার সেম, যে 2 3 4 দুইটা লেয়ার অফ ইনসুলেশন দাও, তিনটা লেয়ার অফ ইনসুলেশন দাও, চারটা লেয়ার অফ ইনসুলেশন দাও, যেটাই দাও টেম্পারেচার আর ডিফারেন্স কোনো ক্রিয়েট করতেছে না। তো তার মানে কি, দুইটা লেয়ার অফ ইনসুলেশন পর্যন্ত সে হিট এসকেপিং আটকাইতে পারতেছে, বাট এর থেকে বেশি বাড়ায় দিলে পরে আর কোনো চেঞ্জ আসে না। এই রিলেটেড আমাদের কোয়েশ্চেন আসে এই লাস্টে, এই যে এখানে রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ লেয়ার্স অফ ইনসুলেশন এন্ড টেম্পারেচার ডিফারেন্স কি, যত নাম্বার অফ লেয়ার অফ ইনসুলেশন বাড়াবো তত টেম্পারেচার কম লস হবে, কিন্তু দুইটা লেয়ারের বেশি ইউজ করলে পরে কোনো ইফেক্ট নাই, নো চেঞ্জ। দেন সাজেস্ট হাউ দ্য স্টুডেন্ট কুড ইমপ্রুভ দ্য রিলায়েবিলিটি অফ আর রেজাল্টস। সো তাহলে এসব কি, রিলায়েবিলিটি, এইসব জিনিসগুলো বাড়ানোর জন্য আমাদের রিপিট টিপিট এইসব গুলো করা লাগে, তাই না, রিপিট এন্ড এভারেজ। তো এগুলো হলো সারা জীবনের এরকম কাজ। আর এখানের মধ্যে কি বার ডায়াগ্রাম ড্র করতে হবে, নাম্বার অফ লেয়ার্স অফ ইনসুলেশন, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার, পাঁচটা লেয়ার, আর কোনো লেয়ার নাই ওরকম একটা আছে, সরি, এরকম 0 1 2 3 4 5, এই যে 0 1 2 3 4, আচ্ছা 5 নাই, সো 0 লেয়ার্স, 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার। দেন ওই বার গুলি ওরকম ড্র করবা, আচ্ছা 5 বারবার লিখতেছি কেন দূর, সো এমন বার ডায়াগ্রাম ড্র করবা। ওকে, সো এই সব জিনিসগুলো তোমরা অ্যাকচুয়ালি জানো। দেন কোয়েশ্চেন নাম্বার 3, এই যে এই জিনিসটা কোয়েশ্চেন নাম্বার 3 এর এটা তো করাই দিছি, যে which of the statements about sound wave is not correct, sound waves are transverse, এটা তো কারেক্ট না, sound wave তো longitudinal. Then a student uses a microphone and an oscilloscope to display a sound wave. The diagram shows the trace on the oscilloscope screen. তা এখন এই যে একটা স্কোয়ারে 0.01 সেকেন্ড আর ভার্টিক্যাল একটা স্কোয়ারে 1 ভোল্ট। তো এখন বললো কি, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি, এক সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হয়, বা আমরা টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন ইউজ করে কাজ করতে পারি। তো দেখো এটা কি একটা কমপ্লিট ওয়েভ না, তো এটা হলো একটা কমপ্লিট ওয়েভ। সো তাহলে একটা কমপ্লিট ওয়েভ হইতে কয়টা স্কোয়ার লাগছে দেখো তো, দুইটা স্কোয়ার। তো একটা স্কোয়ারে 0.01 সেকেন্ড আর একটা স্কোয়ারে 0.01 সেকেন্ড। সো তাহলে দুইটা স্কোয়ার মিলে টোটাল টাইম কত হইলো, টাইম পিরিয়ড হবে 0.02। তো টাইম পিরিয়ড এটা, তো ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশনশিপ কি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সো দেন ফ্রিকোয়েন্সিটা বের হয়ে গেল। দেন on the diagram draw the signal for quieter sound with a higher pitch. তো quieter sound মানে অ্যামপ্লিটিউড কম কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। ওকে, অ্যামপ্লিটিউড কম কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। সো তাহলে ওই জিনিসটা কেমন হবে দেখতে, অ্যামপ্লিটিউড কম কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। সো এই কম টাইমে বেশি ওয়েভ ক্রিয়েট হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা কম হচ্ছে আর কি। আচ্ছা, এই জায়গাটায় তোমরা যে আসলে কি করছো, যারা কপি চেক করছে তারা কয়জন আমাকে বলছে যে এটা কি, ফার্স্ট এরটা কি, এটা
ফিক্স রেজিস্টার, অনেকজন তোমরা নাম দিছো জেনারেল রেজিস্টার। জেনারেল রেজিস্টার টার্মটা কই থেকে শিখছো? এটার নাম হলো কি ফিক্স রেজিস্টার। দেন ভেরিয়েবল রেজিস্টারটা কি? ফিক্স রেজিস্টারের সিম্বলটাই মাঝে দিয়ে কি একটা অ্যারো, ঠিক আছে? এটা হলো ভেরিয়েবল রেজিস্টার। দেন এটা কি? এটা হলো একটা সেল, যে একটা পজিটিভ একটা নেগেটিভ। দেন ল্যাম্পের সিম্বল কেমন? এই গোল্লায় একটা ক্রস। আর এটা কি? ভিতর দিয়ে একটা এরকম ওয়্যার যে গেছে, এটা কি? ফিউজের সিম্বল, তাই তো? তো একদম ইজি 5টা মার্ক। এই ইজি 5টা মার্ক এখানের মধ্যে যারা আসলে হারাইছো তারা কেমন কি পড়ালেখা করছো সবকিছু নিয়ে তো সন্দেহ হওয়া শুরু করে, যে তোমরা আসলে কি পড়ালেখা করো না করো। পরীক্ষার আগে আগেও তো এগুলা রিভিশন দিলে পরে মনে থাকার কথা, যেটা বলছি যে অ্যাকচুয়ালি তোমাদের মার্ক স্কিমটা রিভিশন দেওয়া লাগবে পরীক্ষার আগে আগে। এই যে এখন যে আমরা ক্লাসটা শেষ করবো একটু পর, তো তোমাদের কি করতে হবে? ইউ উইল হ্যাভ টু গো থ্রু অল দ্য মার্ক স্কিম। যে 2014 থেকে 2018 এর মার্ক স্কিমের লিংক দিয়ে দিছি না গ্রুপে, সার্ভারের যে লিংক দিয়ে দিছি। সো কি করবা? বুকলেট থেকে ওই পেপারটা বের করলা, মার্ক স্কিম দেখতেছো, অ্যান্সার গুলি মিলাইতেছো, মার্ক স্কিম দেখতেছো, অ্যান্সার গুলি মিলাইতেছো। দেন তুমি দেখবা মক দিলে মার্কস কাটা কত কঠিন হয়ে যায় তোমাদের খাতা থেকে। তোমাদের সিনিয়রদের মধ্যে একজন প্রেডিক্টেড গ্রেডসে গেছিল, এইবার এএস দেওয়ার কথা, বাট এইবার তো আবার ক্যান্সেল করছে, সো এবার অক্টোবরে দিবে। ওর নাম হলো, অনেকজনই তোমরা তাকে চিনো না, ওর নাম হলো লাবিবা জায়নাব, বুঝছো? ওর সাথে আমার অবস্থা কেমন? ও বেসিক্যালি আমাকে ওপেন চ্যালেঞ্জ দেয় যে ওর কপি থেকে মার্কস কাটতে পারবো না, বুঝছো? তো তখন কি করি, ওর কপি থেকে যদি যে কোনো মাইনর মিস্টেক, যে কোনো জায়গা দিয়ে জাস্ট একটা ভুল পাই, 1 মার্কের ভুলের জন্য 5 মার্কস মাইনাস করা হয়, ঠিক আছে? সো কনফিডেন্স লেভেল তোমাদের এমন জায়গায় চলে যেতে হবে আস্তে আস্তে, যেন কি না হয় এই জিনিসটা ওরকম তোমাদের যে মার্ক স্কিমের পয়েন্ট গুলোর সাথে যেন তোমাদের অ্যান্সারের ওরকম ডিফারেন্স কখনো ক্রিয়েট না হয়, অর তোমরা যেন অলওয়েজ ওরকম মার্ক স্কিমটা ফলো করো। ওকে? এ লেভেলস এর ওদের, তোমরা যখন নাকি এ লেভেলস উঠবে, এএস এর ওরিয়েন্টেশনের সময় অনেক কিছু বোঝানো হবে, যে এএস এ আসলে ফুল মার্কস পাওয়ার আর এ লেভেলস এ ফুল মার্কস পাওয়ার যে স্কোপটা থাকে ওইসব ব্যাপারগুলো নিয়ে বলবো, স্কেলিং এন্ড এভরিথিং। তো তখন ওরকম বুঝবা কেমন কি হয়। তো তাহলে পরে আরো লাভিবার জন্য তোমাদের আরো বাড়বে, রেসপেক্ট আরো বাড়বে। একটা কাজ করব তোমাদেরকে, তোমরা তো আনফরচুনেটলি প্রেজেন্টেশন তোমাদের হয় নাই, প্রেজেন্টেশন কম্পিটিশন হয় নাই। তো এই প্রেজেন্টেশন কম্পিটিশন ওদের সময় হয়েছিল, সো লাবিবাদের গ্রুপ আর কি চ্যাম্পিয়ন হয়েছিল, ওরা অ্যাস্ট্রোফিজিক্স পাইছিল টপিক। তো ওদের প্রেজেন্টেশনের ভিডিওটা দিবনি, দেখো, ঠিক আছে? তো তাহলে এমনিতেই অ্যাস্ট্রোফিজিক্স তোমাদের রিভিশন হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম দেখো, বি নাম্বারে, a student wants to find the resistance of a fixed resistor. She measures a current of এত in the resistor when the voltage is এত। So এখন voltage, current and resistance related formula কি? V equal to IR. Calculate the resistance of the resistor, R equal to V by I. V হলো 8, কারেন্ট হলো এটা। সো তাহলে এটা কত হবে? 16। Then question number C, the student replaces the fixed resistor with a light dependent resistor LDR and measures its resistance at different light intensities. তো এখন রেজিস্ট্যান্স ভার্সাস লাইট ইন্টেন্সিটি, তাই তো? রেজিস্ট্যান্স ভার্সাস লাইট ইন্টেন্সিটি কেমন? লাইট ইন্টেন্সিটি যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। এই রিলেশনশিপ আমরা অলরেডি জানি, সব গ্রাফ। দেন এখানে যারা চেক করছে তাদের কতজন তোমাদের মার্কস কয়েকজনে কাটতে চাইছিল, বাট আমি ওরকম আজ এই মকের জন্য অ্যালাউ করতে বলছি মার্কস। যে অনেকজন তোমরা এরকম লিখছো যে রিভার্স দা কানেকশন, ঠিক আছে? যেটা পজিটিভ আছে ওটা নেগেটিভে নিব, যেটা নেগেটিভে আছে ওটা পজিটিভে নিব, তাহলে উল্টা ডিরেকশনে সে রিডিং শো করবে, যে পজিটিভ রিডিং শো করবে। আর আরেকটা কি, আরেকটা তোমরা কয়জন বলছো যে রিভার্স দা ম্যাগনেট। রিভার্স দা ম্যাগনেট না বলে একটা কথা বললে ভালো হয়, যে ইনসার্ট, এই যে ইনসার্ট
the south pole into the coil first, যে সাউথ পোলটা যেন আগে এন্টার করে, তাহলে কি হবে, it will show the reading in the positive direction. ওকে, আর আরেকটা তো এই যে কানেকশনটা রিভার্স করে দিবা। এরপর the diagram shows a simple generator connected to a lamp. When the coil is turned, voltage is induced. So এখন explain why voltage is induced when the coil is turned. কি হবে, কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করবে, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য ভোল্টেজ ইনডিউস হয়। দেন কিভাবে ইনক্রিজ করা যায়, বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস, বাই ইনক্রিজিং দ্য রেট এট হুইচ দ্য কয়েল ইজ রোটেটিং, অর বাই ইউজিং স্ট্রঙ্গার ম্যাগনেটস। এরপর এই কোয়েশ্চেনটা, এটা অনেকজন অ্যান্সার লেখার পর এমনিতে নিজে নিজে রিয়েলাইজ করছো যে তোমাদের অ্যান্সার একটু সমস্যা হয়েছে, যে কি যত কি বলে when lamp is connected, যে when the lamp is connected to the generator, তখন কি হয়, the coil is hard to turn, যে যখন নাকি ল্যাম্পের সাথে কয়েলটা কানেক্ট করা আছে তখন কি হয়, কয়েলটাকে ঘুরাইতে কষ্ট হয় বেশি। আর when the lamp is disconnected, তখন the coil is easy to turn। এখন এটা কেন, যে suggest in terms of energy why it is harder to turn the coil when the lamp is connected। কি হয়, ল্যাম্পটা যখন কানেক্টেড থাকে ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে যাচ্ছে, ওখানে আবার ইলেকট্রিক্যাল এনার্জিটা আমাদের লাইট এনার্জিতে ওখানে কনভার্ট হচ্ছে, তাই তো। এখানে যদি আমরা দেখি, ধরো কোশ্চেন নাম্বার 5 এর মার্ক স্কিমের পয়েন্টগুলো দেখি তাহলে বুঝতে পারবা যে কাজটা কি। এই যে এনার্জিটা কিছুটা কি হচ্ছে, ল্যাম্পের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। সো ল্যাম্পের কাছে যেহেতু এনার্জি কিছুটা চলে যাচ্ছে, সো তাহলে কি আমাদের রোটেশনের জন্য এনার্জিটা এখন রিমেইনিং এনার্জি কি কমে গেছে। সো রোটেশনটাকে কন্টিনিউ করার জন্য হোয়াট নিড টু বি ডান, তোমার আরো ইনপুট এনার্জি দিতে হবে। সো যেহেতু ল্যাম্প কিছু এনার্জি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, as some of the energy is being taken out by the lamp, বিকজ ল্যাম্প যখন কানেক্টেড থাকবে ল্যাম্প কি করবে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে হিট এন্ড লাইটে কনভার্ট করবে। সো তাহলে ল্যাম্পটা কিছু এনার্জি নিয়ে নিল, সো কি হইতেছে, সো মোর ইনপুট এনার্জি ইজ রিকোয়ার্ড। তো এর জন্য কয়েলটা ঘুরাইতে তত কি কষ্ট, বুঝতে পারছো। তো কয়েল যেহেতু ল্যাম্প যখন কানেক্টেড তখন ল্যাম্প কি করবে, কিছু এনার্জি নিজে ইউজ আপ করে ফেলবে। সো রিমেইনিং এনার্জি ফর দ্য কয়েল টু টার্ন কমে গেল। তো কয়েলটাকে আবার টার্ন করানোর জন্য কি করতে হয়, এক্সট্রা এনার্জি দিতে হয় বা এক্সট্রা ইনপুট দিতে হয়। তো যার জন্য কি হয়, it becomes harder to turn the coil when the lamp is connected। আজিজুল বুঝতে পারছো এখন? হ্যাঁ, আমি হ্যাঁ, এটা অ্যান্সার করছিলাম। ওকে। এরপরে স্টেট দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস, মার্কস হলো 2 মার্ক। সো তাহলে এখানে আমাদের 2 মার্ক কি কি, একটা তো হলো যে when the system is in equilibrium, এটা বলার জন্য 1 মার্ক। দেন sum of clockwise moment is equal to sum of anti-clockwise moment, এটা। দেন এই জিনিসটা, এটা তো আমি সবগুলি অ্যান্সার একদম লাস্ট ওইটা যখন নাকি ইয়েতে করাইতেছিলাম তখনই এটা এত ডিটেইলে করাই দিছে যে বুঝাই দিছে যে এটা মকের মধ্যে আছে, ঠিক আছে। সো এই কোশ্চেনটা নিয়ে মোরলেস অনেকজনেরই ঠিক করছো, এখানের মধ্যে ভুল হয় নাই। দেন এই যে কমন মিস্টেকের কথা বলছিলাম, অনেকজন জাস্ট বলে দেয় যে কি রুলারের ওয়েটটাকে কনসিডারেশনে নেওয়া হয় নাই, কিন্তু আসলে এখানের মধ্যে অ্যান্সারটা কি হবে, যে ফোর্সের ভ্যালুটা পাইছি এটা আসলে কি রক আর বিকারের কম্বাইন্ড ওয়েট, তাই তো। সো তাহলে রক এন্ড বিকারের কম্বাইন্ড ওয়েট হলো আমাদের ফাইনাল অ্যান্সার হিসেবে পাইছিলাম, তো এই জিনিসটা। দেন কোয়েশ্চেন নাম্বার 7, the diagram shows a lorry with a curved roof। কেন, তার উপর দিয়ে যেন এয়ার গুলা ইজিলি এরকম ফ্লো করে চলে যেতে পারে। এই যে কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সারটা দেখো, যে তার শেপটা কি, শেপটা হলো অ্যারোডাইনামিক বা স্ট্রিমলাইন। এটা দিয়ে কি হয়, টু রিডিউস দ্য ড্র্যাগ ফোর্স অর টু রিডিউস দ্য এয়ার রেজিস্ট্যান্স, যে এয়ার কে তোমার উপর দিয়ে যত ইজিলি ফ্লো করে চলে যেতে দিবা তত কম এয়ার রেজিস্ট্যান্স তোমার এক্সপেরিয়েন্স করতে হবে। তো তাহলে এটা কি, টু রিডিউস ড্র্যাগ। হ্যাঁ, অ্যাক্সেলারেশন কত বললে হবে না, যে ইনক্রিজ অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইনক্রিজ করার
শেপ এমন থাকলে পরে তো সে আর তোমাকে অ্যাসেলারেট করায় দিবে না, অ্যাসেলারেট তো তোমার করতে হবে ড্রাইভিং ফোর্স দিয়ে, ঠিক আছে? তো ওইটা লিখলে পরে তোমার হয় না, তোমার এখানের জন্য কি লিখতে হয় যে শেপটা এমন কেন, শেপ কি তোমাকে অ্যাসেলারেশন বাড়ায় দেয় বা কমায় দেয় না, শেপটা কি করতেছে এয়ারটাকে ইজিলি ফ্লো করে চলে যেতে দিতেছে। তো তাহলে এটার জন্য আমাদের স্পেসিফিক্যালি এয়ার রেজিস্ট্যান্স বা ড্র্যাগ এর কথাগুলো বলতে হবে যে ওইটা কমাইতেছে, বুঝছো? বুঝছি। ওকে, দেন ওয়ার্ক ডান, ফোর্স এন্ড ডিসটেন্স মুভড, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স হলো 180 কিলো নিউটন আর হাইট কত 17, তো এটার জন্য ওয়ার্ক ডানের ভ্যালু পাইলা। তো এখন বলতেছে কি লরি টেক্স 8.0 সেকেন্ড টু ট্রাভেল আপ দ্য হিল, তো পাওয়ার, তো পাওয়ার ইকুয়াল টু কি ওয়ার্ক ডান বাই টাইম, তো ওয়ার্ক ডান এটা যা পাইছিলা ডিভাইডেড বাই 8 সেকেন্ড করলে পরে পাওয়ার এন্ড তার ইউনিট কি ওয়াট। আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটের মতো বাকি আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বাকিটুকু শেষ করতেছি। ওকে, ওকে, সো তাহলে আমরা বাকি পার্টটুকু শেষ করে ফেলি। তো এখানে আমাদের কাজটা কি হচ্ছে, লেটস সি। তো এখন এই গ্রাফটা পার্ট অফ দ্য লরিজ জার্নি দেখাচ্ছে, অফ অ্যানাদার জার্নি, যে এরকম অ্যাসেলারেট করে ভেলোসিটি এরকম বাড়লো, দেন ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এখন বলতেছে দ্য লরি অ্যাসেলারেটস এন্ড দেন ট্রাভেলস এট আ কনস্ট্যান্ট স্পিড, বলেই দিছে, আমরা গ্রাফ দেখে নিজেরাও বুঝতেছি, তারা এক্সপ্লেনেশনও বলে দিছে। তো এখন বললো অ্যাসেলারেশন, চেঞ্জ ইন ভেলোসিটি এন্ড টাইম রিলেটেড কি ফর্মুলা, অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, অর ওয়ার্ডে লিখতে পারো যে acceleration is equal to change in velocity by time. Then বললো যে calculate the acceleration of the lorry in the first 6 seconds. তো এখানের মধ্যে দেখো ফাইনাল ভেলোসিটি এটা কত, সরি ফাইনাল ভেলোসিটি এটা ভ্যালুটা কত 12 আর, তো এটা হলো 14, তো তাহলে এক ঘরে কত 10 ডিভিশনে 2, তো তাহলে এক ডিভিশনে 0.2, তো তাহলে এটা কত 14.8 নাকি 14.8 না, হ্যাঁ তো তাহলে এটা 14.8 আর ইনিশিয়ালি ছিল কত, ইনিশিয়ালি ছিল হলো 6, তো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত 14.8 মাইনাস 6, তো তাহলে কত হয় 8.8, তো চেঞ্জ ইন ভেলোসিটি এইটা, আর টাইম কত, টাইম হলো 6 সেকেন্ড, তো তাহলে a ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, তো ভেলোসিটির চেঞ্জ হলো 8.8 আর টাইম হলো 6, তো 8.8 ডিভাইডেড বাই 6 করলে যা আসে, তো এই জিনিসটা এখানের মধ্যে লিখবা। দেন ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য লরি ইন দ্য হোল জার্নি। সো এখন এখানের মধ্যে কি করতে হবে, উই উইল হ্যাভ টু ডিটারমাইন দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তাই তো? তো এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি, দিস ট্রাপিজিয়াম এন্ড দিস রেক্ট্যাঙ্গেল। তো এখন এই ট্রাপিজিয়ামের এরিয়া কি হবে, হাফ ইন্টু এ হলো কত, এটা 6, বি হলো 14.8 আর হাইট হলো কত 6, তো এটা করলে পরে ট্রাপিজিয়ামের এরিয়া আসবে, আর এখানের মধ্যে কি 2 ইন্টু 14.8, তো এই দুইটা প্লাস করে দিব, সো উই উইল গেট দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, তাই তো আজিজুল? জি ওকে, এরপর বলতেছে লরিটার 6টা টায়ার আছে, তো এখন প্রেসার, ফোর্স এন্ড এরিয়া রিলেটেড ফর্মুলা কি, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এখন বলতেছে ইচ টায়ারে প্রেসার হলো এত এন্ড লরির ওয়েট হলো এত, তো এখন লরির ওয়েটটা কয়টা টায়ারে ডিভাইড হয়ে যাচ্ছে, 6টা টায়ারে, তো তাহলে ওয়েট অন ইচ টায়ার কত,
প্রতিটা টায়ারে ওয়েট হলো এত, আর একটা টায়ারের প্রেসার হলো এটা। সো প্রেসার জানি, ফোর্স জানি, সো তাহলে এরিয়ার ফর্মুলা দিয়ে এরিয়া বের করবো, যে কি প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। সো তাহলে এরিয়া ইকুয়াল টু প্রেসার, কি বলে, ফোর্স বাই প্রেসার। সো ফোর্স হলো কত, 30 কিলো নিউটন, আর প্রেসার হলো 240 প্যাসকেল। সো তাহলে 1/8, 0.125 এমন কিছু আসে নাকি? ফাইনাল অ্যান্সার এটা কত, 0.125। সো তাহলে গিভেন ইনফরমেশন 3 সিগনিফিকেন্ট ফিগারে, তো ফাইনাল অ্যান্সারের জন্য 3 সিগনিফিকেন্ট ফিগারে কত, 0.13। বুঝতে পারছো? সো এই জিনিসটা গেল, 30 কিলো নিউটন, 240 কিলো প্যাসকেল। সো তাহলে কত, 0.125 মিটার স্কোয়ার or 0.13 মিটার স্কোয়ার। Why is that? 2 significant কেন? Because given information গুলি দেখো, 240 2 significant figure, 180 2 significant figure. So final answer ও কি দিতে হবে? যত significant figure given information, final answer ও তত significant figure দিতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা ছিল আমাদের প্রি রেজিস্ট্রেশন মক 1 পেপার 1 পেপার 2 সলিউশন। ওকে, তো কারো কি কোনো কনফিউশন আছে যে কোনো কোয়েশ্চেনে তোমরা আসলে মক দিতে সময় আটকে গেছিলা বাট সলিউশনে এখনো কভার করা হয় নাই, এমন কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, হুইল ব্যারোর সেন্টার অফ গ্র্যাভিটির ব্যাপারে। হুইল ব্যারোর সেন্টার অফ গ্র্যাভিটি ব্যাপারে, এটা তো কোয়েশ্চেন পেপার 1 এর। এটা এই যে হুইল ব্যারোর সেন্টার অফ গ্র্যাভিটিটা দেখো, ওয়েটের অ্যারোটা দেখাইছে কোথায়, দেখো এটা হলো ওয়েটের অ্যারো। সো সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে? ওয়েটের একটু উপরে। এই জায়গায়। সো এই যে যেখানে ক্রসটা ড্র করলাম এই জায়গাটায়। ওকে জি ভাইয়া। ওকে, আর কোনো কনফিউশন আছে কারো? ওকে, কনফিউশন না থাকলে পরে এখন তোমাদের 1 আওয়ার আছে, সুন্দর মতো তাড়াতাড়ি ডিনার করো এন্ড ইয়েটা কি বলে মার্ক স্কিম গুলা মাস্ট, যেটা বলতেছি যে তোমাদেরকে এই যে লিংকটা দেওয়া আছে গ্রুপে সার্ভারের, 2014 থেকে 2018 এর পেপারস গুলি দেখো, সাথে মার্ক স্কিমের পয়েন্টস গুলি মিলাও। ওকে, ফ্রেশ এগুলা যত রিভিশন দিবা তত এরকম মার্ক স্কিমের পয়েন্টস গুলি মনে থাকবে এন্ড মকটা আরো ভালো হবে। ওকে, সো এই কাজটা সবাই করে ফেলো। ঠিক আছে তালিন? জি স্যার। ওকে ঠিক আছে, সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি, 10টা বাজে মক শুরু। অলরাইট, আল্লাহ হাফেজ।